আমি একটু আগে ঢুকে গেছি না, 2 মিনিট আগে চলে আসছি। যারা ওইভাবে আছো সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি একটু কমেন্ট করো। এমডি নাহিয়ান যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দেখি ফেসবুকের কি অবস্থা, ফেসবুকেও ঠিকঠাক আছি, ঠিকঠাক গ্রুপ থেকে লাইভ আসছি। হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। নাইম হোসেন কেমন আছেন দাদা? বলছো ভালো আছি। শাহিন ইসলাম, ইব্রাহিম কাইফ, রনি বাবু, ইব্রাহিম কাইফ আবার কমেন্ট করছে। আচ্ছা, লামিয়া তাবাসসুম, ওকে ক্লিয়ার, সব কিছু ঠিকঠাক আছে। বস সাউন্ডটা কম। এই সাউন্ড কি কম? আমি তো একটু কম, মানে আস্তে আস্তে কথা বলতেছিলাম। সাউন্ড কি কম আছে? সাউন্ড মনে হয় ঠিকঠাক আছে না? সব কিছুই ক্লিয়ার। ওকে, শুরু করে দিই। আজকে একটু যুক্ত হয়ে গেছে আগে আগে, 2-1 মিনিট আগে ঢুকে পড়ছি। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা গতিবিদ্যা অধ্যায় 5ম ক্লাস করব। গতদিন আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলাম, আজকে আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। দেন আজকে আমরা পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করব। তোমরা বিনা বাধায় পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমরা 9-10-এ কিছু সূত্র শিখে আসছো। তো আমরা অভিকর্ষ ত্বরণ রিলেটেড সেই সকল সূত্র নিয়ে আজকের ক্লাস আলোচনা করব এবং তারপরে সেই সূত্র রিলেটেড অনেকগুলো প্রবলেম আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি। আজকের ক্লাসটা মূলত প্রবলেম সলভিংই ক্লাস। প্রথমে আমরা কয়েকটা প্রবলেম সলভ করে নিই। গত ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতেছিলাম, তো তার ধারাবাহিকতায় আরও কিছু প্রবলেম আমরা সলভ করব আজকে। ওকে, লিখে ফেলো। 1 নম্বর বলা হচ্ছে, আজকে অনেক বৃষ্টি হচ্ছে সারা দেশে। রাজশাহীতে অনেক বৃষ্টি হচ্ছে, মনে হয় ঢাকা বা অন্যান্য শহরগুলোতেও অনেক বৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ। কখন শুরু হয়েছে? এই মাত্র শুরু হইলো, মাত্র শুরু হয়েছে। বেশি দেরি করো নাই, চলে আসো, দ্রুত চলে আসো। কেবল 1 নম্বর প্রবলেম লিখতেছি। তো বলা হচ্ছে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 100 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 104 মিটার অতিক্রম করে। এখন আমাদের বলা হচ্ছে বস্তুটি সমত্বরণে চললে এর ত্বরণ কত? সমত্বরণে চললে এর ত্বরণ কত এবং আরও পরবর্তী ত্বরণ কত এবং পরবর্তী 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, প্রশ্নটা পড়ে কি মনে হয় বলো তো? ত্বরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে নাকি সমবেগ, কি মনে হয়? আচ্ছা, সমবেগ যদি হইতো তাহলে প্রথম 2 সেকেন্ডে গেছে 100 মিটার, তাহলে পরবর্তী 2 সেকেন্ডেও যাইতো 100 মিটার, পরবর্তী 2 সেকেন্ডেও যাইতো 100 মিটার। তাহলে সমবেগে চললে প্রথম 2 সেকেন্ডে 100 মিটার, তাহলে পরবর্তী 4 সেকেন্ডে 4 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে পরবর্তী 4 সেকেন্ডে তাহলে দূরত্ব অতিক্রম করতো 100 100 200 মিটার। এটা হইতো সমবেগ, কিন্তু তাই কি হয়েছে? না। পরবর্তী 4 সেকেন্ডে 104 মিটার গেছে, তাহলে বেগটা যে বেগ ছিল সেই বেগের চেয়ে কম হয়েছে পরবর্তী 4 সেকেন্ডে। যদি ত্বরণ নিয়ে চলতো তাহলে তো আরও বেগ বাড়তো, গাড়ি তো আরও বেশি দূরত্ব যাইতো।
প্রথম 2 সেকেন্ডে 100 মিটার গেছে, তাহলে ত্বরণ হইলে তো পরবর্তী 4 সেকেন্ডে অনেক বেশি যাইতো, কিন্তু তা যায় নাই। পরবর্তী 4 সেকেন্ডে 104 মিটার গেছে, তাহলে এটা তো ত্বরণ কোনোভাবেই না, ইভেন সমবেগও না, তাহলে উল্টা আরও বেগ কমছে, তাহলে এটা আসলে মন্দন হয়েছে। তাহলে আমাদের আসলে এখান থেকে মন্দন বের করতে হবে, দেখবা এর মানটা নেগেটিভ আসবে। এবার অনেকে ভাবে কি, যেহেতু আদিবেগের কথা বলা নাই, তাহলে আদিবেগ মনে হয় শূন্য। না, আদিবেগের কথা কোথাও বলা হয়েছে যে স্থির অবস্থা থেকে এই যে প্রথম 2 সেকেন্ডে 100 মিটার গেছে, তো যখন প্রথম 2 সেকেন্ড এই সময়টা যখন কাউন্ট করা হয়েছে, সময় কাউন্ট করার শুরুতে গাড়ির বেগ শূন্য বা গাড়ি স্থির, এটা কি কোথাও বলা আছে? বলা নাই। বলা আছে? বলা কিন্তু নাই। তাহলে আমাদের কি হিসাব করতে হবে যে আরও পরবর্তী 4 সেকেন্ডে কত দূরত্ব গেছে, এবং যদি সমতরণে চলে তাহলে সেই ত্বরণের মান কত বের করো। মানে ত্বরণ মানে মন্দন, দেখবো ত্বরণের মান বের করতে গিয়ে এর মানটা মাইনাস চলে আসছে। তাহলে চলো একটু চিত্র আঁকি, দেন হিসাব নিকাশ শুরু করি। তাহলে ধরো গাড়িটা এখান থেকে চলা শুরু করছে, এখান থেকে ধরো গাড়িটা চলা শুরু করছে, তাহলে গাড়ি এখান থেকে এই পর্যন্ত আসছে, ধরো এটা হচ্ছে প্রথম 2 সেকেন্ডে। তো প্রথম 2 সেকেন্ডে কত মিটার? 100 মিটার। এবার পরবর্তীতে আরও 4 সেকেন্ড, তাহলে ধরো এইটা হচ্ছে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডে ধরো এতটুকু আসছে, এটা কত মিটার? 104 মিটার। তো এটা শুরু, সময় কাউন্ট করতেছি এখান থেকে t=0, এই সময় গাড়ির আদিবেগ হচ্ছে ইউ আর গাড়ির ত্বরণ হচ্ছে এ। তাহলে আসো তো প্রথম ক্ষেত্রে যদি সূত্র লিখি, প্রথম ক্ষেত্রে এইটা হচ্ছে 100, অতিক্রান্ত দূরত্ব 100, কত সময়ে? 2 সেকেন্ডে। তাহলে s= আমরা মূল সূত্র যেটা জানি, ut + ½ at²। তাহলে ভাইয়া প্রথম ক্ষেত্রে এস এর মান 100, ইউ টি এর মান হচ্ছে 2 প্লাস ½ a 2²। তাহলে অতএব 2u প্লাস 2 দুগুণে 4 ভাগ 2, তার মানে 2a = 100, বা u প্লাস a = 50 লিখতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। ইউ এবং এ দুইটা আননোন কোয়ান্টিটি। অনেকে বলতে পারে ভাই আপনি বললেন মন্দন, তাহলে আপনি যে প্লাস দিয়ে লিখলেন, আমি ম্যাথ করার আগে তো জানতাম না, হয়তো ম্যাথটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি মন্দন হবে, এর মানটা মাইনাস আসবে, কিন্তু ম্যাথটা করার আগে তো এটা আমি জানতে পারবো না, তা আমি প্লাস দিয়েই লিখবো, কোনো সমস্যা নেই। আমাকে যদি এখানে যদি মন্দন হয় তাহলে আমাকে এর মানটা মাইনাস এসে বুঝাই দিবে, আমার বোঝার দরকার নেই। ওকে, এইবার আসো সেম একইভাবে এবার দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবারও s = ut + ½ at²। এবার ভালো করে বুঝবা এসটা কত। এস 104, কেউ লিখবা না আগে, 104 এস ইউটি এর মান কত? 4 প্লাস ½ a t², 4²। বলো তো হইছে? না, ভুল করে ফেলছি। যখন 104 মিটার গেছে তখন তো এই জায়গার আদিবেগ, তো এই জায়গার আদিবেগটা কি ইউ আছে, এই জায়গার আদিবেগ তো অন্য একটা আদিবেগ, ধরো এটাকে v1 বললাম, ধরো এটাকে v1 বললাম বা ইউ ড্যাশ বললাম, তাহলে তখন এখানে কি ইউ খাটানো উচিত? এখানে তো v1 লেখা উচিত। ঠিক আছে, কথা বুঝছো? এইবার শোনো, ধরো আমি লিখলাম v1, ধরো আমি v1 লিখলাম, তাহলে এখানে s = v1t প্লাস ½ a t²। তাহলে এই জায়গায় এস এর মান 104 বসালাম, v1 t এর মান 4 সেকেন্ড বসালাম, ½ a 4²। তাহলে অতএব 4v1 এটা প্লাস ½ a 4², 4 4 16 ভাগ 2, 8a, এই 8a সমান হচ্ছে 104। এই যে এটা হচ্ছে সমীকরণ 2। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তুমি তো এই দুইটা সমীকরণ সলভ করতে পারবে না। আননোন কোয়ান্টিটি কয়টা? দুইটা। সমীকরণ লাগবে কয়টা? দুইটা। সমীকরণ আছে দুইটা, কিন্তু আননোন কোয়ান্টিটি হয়ে গেছে তিনটা। আননোন কোয়ান্টিটি দুইটা নেই, কেন? ইউ এ v1 a, তো আননোন কোয়ান্টিটি হয়ে গেল তিনটা। কি কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে ঝামেলা। এখন যদি বলো যে ভাই v1 তো এই জায়গার বেগ, তাহলে v1 সমান তো আমরা এটা লিখতে পারি যে v1 এই যে এখান থেকে অর্জিত শেষ বেগ, এটা আদিবেগ, এখান থেকে সমতরণে 2 সেকেন্ড চলে অর্জিত শেষ বেগ হচ্ছে v1। তাহলে v1 = u প্লাস at। তাহলে তো ভাই এটাও লিখতে পারি যে v1 = u প্লাস a ইন্টু টি, টি এর মান হচ্ছে 2, তাহলে u প্লাস 2a। তাহলে তুমি এখানে v1 এর জায়গায় u প্লাস 2a বসাইতে পারো, u প্লাস 2a প্লাস 8a = 104। হ্যাঁ, এটা বসাইতে পারো। এটা বসায় তোমার সমীকরণ হবে 4u
প্লাস 4 দুগুণে 8, তাহলে 8 আর 8 16, তাহলে 16a ইকুয়াল টু 104। দেন আননোন কোয়ান্টিটি ইউ আর এ, কয়টা আননোন কোয়ান্টিটি? দুইটা। দেন তুমি দুইটা ইকুয়েশন সলভ করতে পারো। এটা কিন্তু ওয়ে আছে, করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এত খাটনি আমরা করতে চাই না, আমরা একটু চালাকি করতে চাই। যেহেতু পুরো পথ একই তরণে চলছে, তাহলে তোমার এখানে মাঝখানে এই বেগটা নেওয়ার দরকার নেই। দেখো আমি এই সূত্রটা খাটাবো, আমি তোমাকে বলে দিলাম তুমি কিভাবে করতে পারো। এটা একটা পথ কিন্তু আমি তোমার দেখাই দিলাম, কিন্তু কথা হচ্ছে এইটা আমি করব না, এইটা আমি করতে চাই না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি সূত্রটা এভাবে লিখবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাই লিখবো। কিন্তু এস এর মান বসাবো 104 আর 100, অর্থাৎ টোটাল 204 বসাবো, 204। বুঝতে পারছো? টোটাল 204 বসাবো। তাহলে টোটাল 204 যখন আমি বসাবো, তাহলে আমার শুরু এখানে, তাহলে এই ক্ষেত্রে আমার আদিবেগ ইউই থাকবে, আর টি এর মান 4 আর 2, মানে আমি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিয়ে সময় নিয়ে সূত্র লিখবো। তাহলে লাভ কি হলো? তাহলে আর আমার এই বিহন নেওয়া লাগলো না, তাহলে আমি একেবারে শুরুর আদিবেগ ইউ নিয়ে হিসাব করতে পারলাম, তাহলে আমার একটু ঝামেলাটা কম হইলো আর কি। তাহলে ইউ ইন্টু টি হচ্ছে 6, 2 + 4 6, আর হাফ এ 6 স্কোয়ার, 6 স্কোয়ার। তাহলে অতএব 6u প্লাস 6 ছক 36 ভাগ 2, তাহলে 36 ভাগ 2 মানে 18, 18a, এটা ইকুয়াল টু 204 বাই সমীকরণ 2। এবার 1 ও 2 সলভ করব, শেষ, কাজ শেষ। 1 ও 2 সলভ করি। কে করবে সলভ? ক্যালকুলেটর। তাহলে কেউ একজন করো তো, আমার ক্যালকুলেটরটা এখনো খুঁজে পাইনি, করো। ঠিক আছে, একজন বলছো বুঝিনি, কোন জায়গাটা বুঝুনি? এইটা তো বুঝছো, এটা তো বুঝছো, কারণ এখানে ঝামেলা, এই ভিওনের জায়গায় আবার ভেঙে চুরে ইউ1 লেখা লাগে, এই যে সরি ভিওনের জায়গায় ইউ প্লাস এটি লেখা লাগে, এটা হচ্ছে ঝামেলা। তো এইবার আমি এখানে কি করছি, একবারে করছি। তুমি আগে এইটুকু নিয়ে সূত্র লিখছিলে না, তাই না? এইটুকু নিয়ে সূত্র লিখছিলাম। তুমি যদি এখান থেকে এইটুকুর জন্য সূত্র লেখো, তাহলে আদিবেগ এটা, তো এই আদিবেগ এটা একটা বাড়তি আননোন কোয়ান্টিটি, কি দরকার ভাই? তাহলে তুমি একেবারে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে হিসাব করো, তাহলে টোটাল দূরত্ব কত? 204। আদিবেগ তো তাহলে তোমার এই জায়গার আদিবেগ নিতে হবে, তা তুমি টোটাল দূরত্ব যদি নাও 100 + 104, তাহলে তুমি আদিবেগ তো আর ভিওন নিতে হবে, আদিবেগ তাহলে ইউ, আর সময় তাহলে 4 আর 2 6। এই তো, কি কথা বুঝছো? তো সেইটাই আমি করছি, যে 4 আর 2 6, সময় বসাইছি 6 সেকেন্ড, আর দূরত্ব বসাইছি 104 + 100, তাহলে 204। তাহলে ইউ এর মান দেখো তো, আদিবেগ 58 মিটার/সেকেন্ড আসছে, আর ত্বরণ যেটা সেটা -8 মিটার/সেকেন্ড² আসছে। সলভ করে ক্যালকুলেটর সলভ করে ফেলবা। তাহলে এটা আসছে কি -8 আসছে, বলো ত্বরণের মানটা -8 আসছে কিনা? ইয়েস। তাহলে ভাইয়া এইটা কি গ্রাফে করা যাবে না? গ্রাফে কেন করতে যাবা? গ্রাফে করবা সেই ম্যাথগুলা যে ম্যাথগুলার কয়েকটা ধাপ আছে, প্রথমে সমতরণে চললো, তারপরে সমবেগে চললো, তারপর সমমন্দন, এই টাইপের ম্যাথগুলা গ্রাফে করবা, ইজি হবে। যদি সরণ বের করতে বলে তাহলে ইজি হবে, হুট করে গ্রাফ নিয়ে ভাবলে তো চলবে না। এটা তো আরো 2টা সমীকরণের ম্যাথ, এইখান থেকে এই মেথডটাই তো ইজি। ভাইয়া ত্বরণ একই বুঝবো কিভাবে? এটা তো প্রশ্নে মেনশন করা, এই যে বস্তুটি সমতরণে চললে, তো বলেই দিছে বস্তুটি সমতরণে যদি চলে, তো সেটা তো প্রশ্নে উল্লেখ করাই আছে। যেহেতু ঝামেলা হইতে পারে, তোমার কনফিউশন থাকতে পারে, কারণ প্রশ্ন অবশ্যই ক্লিয়ার করে দিবে যে পুরো পথ একই ত্বরণ নিয়েই চলছে। তাহলে এখান থেকে সমীকরণ সলভ করবা, ক্যালকুলেটর ইউজ করে সলভ করবা, ইউ আর এ পাবা। দেখো এর মানটা মাইনাস আসছে, তার মানে মন্দন, তার মানে মন্দন হয়েছে। আমরা যেটা গেস করছিলাম প্রথমে, আমাদের গেসটা সঠিক। এবার আরেকটা কিছু চাইছে, পরবর্তী 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? পরবর্তী 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে পরবর্তী 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করব? অনেকভাবে করা যায়, ঠিক আছে, অনেকভাবে করা যায়। কিভাবে? তুমি প্রথমে 2 সেকেন্ড আর 4 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ডের মাথায় বেগ কত সেটা বের করবা। 6 সেকেন্ডের মাথায় বেগ কত বের করবা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে বের করবা, পারবা তো? এবার ওই যে বেগ বের করলা, এবার এর পরে 4 সেকেন্ড, তাহলে তুমি ওই যে এরপরে এই যে 4 সেকেন্ডের হিসাব, তার আদি বেগ তুমি পেয়ে গেলা, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করো, হয়ে যাবে। আর তুমি যদি মনে করো ভাই একটা কাজ করি, পরবর্তী আরও 4 সেকেন্ড, তাহলে পরবর্তী আরও 4 সেকেন্ড মানে 4 সেকেন্ড 4 সেকেন্ড 8 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড, ভাইয়া 10 সেকেন্ডের টোটাল দূরত্ব প্রথম থেকে বের করে ফেলি, তারপরে 204 বাদ দিয়ে দিই, 100 আর 104 বাদ দিয়ে দিই, তাহলেই তো কাজ শেষ। তাহলে এটাও করা যায়। কি ক্লিয়ার?
যে যেভাবে করো কোনো সমস্যা নেই। তাহলে আসো আমরা একটা কাজ করি, তাহলে প্রথম থেকে 10 সেকেন্ডের দূরত্ব বের করি। তাহলে প্রথম থেকে 10 সেকেন্ডে দূরত্ব, এইটা আমরা একটু হিসাব করে বের করি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি প্লাস দাও তাহলে এর মান মাইনাস বসাবা, আর যদি এই যে এখন তো বুঝে গেছো যে মন্দন হচ্ছে, তাহলে যদি মাইনাস দাও তাহলে এর মানটা শুধু 8 বসাবা। বুঝছো? এই জায়গাটা কিন্তু ঝামেলা করবা না, মাইনাসও দিলা মন্দনের কারণে, মাইনাসও দিলা আবার এর মান মাইনাসও বসাইলা, 1 মাইনাস 2 বার কেন বসাবা? তো এই সব জায়গা কিন্তু অনেকে ভুল করে। তাহলে ইউ এর মান, আদিবেগ ইউ এর মান 58, টি এর মান 2 সেকেন্ড, 4 সেকেন্ড, আরও 4 সেকেন্ড, অর্থাৎ টোটাল 10 সেকেন্ড, মাইনাস হাফ এর মান হচ্ছে 8 আর টি স্কোয়ার, তাহলে টি হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি টোটাল 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে 180 মিটার আসবে। 180 মিটার আসছে কিনা? ঠিক আছে, আসছে। এইবার তাহলে অতএব পরবর্তী 4 সেকেন্ডের দূরত্ব, পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে 104 অর্থাৎ 204। তাহলে 180 থেকে এটা হচ্ছে 180 হচ্ছে টোটাল 10 সেকেন্ডে গেছে, তা থেকে আগের 6 সেকেন্ড বাদ দাও। তাহলে 180 মাইনাস হচ্ছে 204, তাহলে মাইনাস 24 মিটার। এটা কেমন হইল? 24 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাও মাইনাস কেন বলো তো? কেন মাইনাস আসলো? কাহিনী কি? ঘটনা কি ঘটলো? মাইনাস কেন হইল? ভাবো ভাবো ভাবো। ঠিক আছে, প্রশ্নের সলভ ঠিক আছে, উত্তরও ঠিক আছে, মাইনাস কেন আসলো? মাইনাস মানে হচ্ছে গাড়ি থামছে, থামার পরে আবার পিছলায়ে বিপরীত দিকে চলে আসছে, ব্যাকে চলে আসছে, গাড়ি আবার ব্যাকে চলে আসছে। তাহলে এটা হচ্ছে পিছলে পিছনে চলে আসছে, পিছনে চলে আসছে, ঠিক আছে, পিছনে চলে আসছে, এই হচ্ছে কাহিনী। এখন অনেকে বলতে ভাই এটা কেমন কথা, একটু প্র্যাকটিক্যালি ভাবেন তো। একটা গাড়িকে আমি ব্রেক দিয়ে মন্দন দিলাম, এই মন্দন দেওয়া মানে কি? গতি কমানো, গতি হ্রাস পাওয়া। ব্রেক দিয়ে দিতে হবে না, গাড়িতে ব্রেক চাপ দিবা, আস্তে 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 গতি হ্রাস পাবে, মন্দন হবে। তো ভাই ব্রেক দিয়ে যদি আমি গাড়িকে থামাই, মানে ব্রেক দিয়ে যদি গতি কমাই, তাহলে তা আস্তে 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 বেগ কমতে 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 গাড়ি ব্রেক দিয়ে থামাই দিলাম, এরপরে গাড়ি আবার পিছনে আসবে? উত্তর হচ্ছে হ্যাঁ আসবে। মন্দন মানে গতির বিপরীতে বল। তুমি মন্দন সবসময় ব্রেক দিয়ে কেন চিন্তা করতেছো? ঠিক আছে, যদি ব্রেকজনিত মন্দন না ভাবে বাধাজনিত মন্দন ভাবো তো। কেউ মনে করো ধাক্কা দিয়ে গাড়িকে থামাই ফেলতেছে, ওই যে সুপারম্যান না তো, স্পাইডারম্যানের একটা মুভিতে দেখবা যে ট্রেন থামাই ফেলে না। তো তুমি চিন্তা করো যে এরকম একটা গাড়িকে কেউ থামাইতেছে ব্রেক দিয়ে না। ধরো গাড়িটা এইভাবে চলতেছিল, কত বেগ ছিল, কত আদিবেগ কত ছিল? 58 মিটার পার সেকেন্ড। তাহলে মন্দন হইতেছে, মন্দনটা কেমনে হইতেছে? এই যে আদিবেগ, মন্দনটা কেমনে হইতেছে? মন্দনটা হইতেছে এই হচ্ছে এই যে স্পাইডারম্যান চলে আসছে, স্পাইডারম্যান এসে গাড়িকে ঠেলতেছে, যাইতে দিব না, এরকম ভাবে ঠেলতেছে। কি কথা বুঝছো? যে স্পাইডারম্যান গাড়িটাকে ঠেলতেছে, তো ঠেলে গাড়িকে যাইতে দিবে না আর কি। তাহলে এখন গাড়ির তো বেগ আছে, তো সাথে সাথে তো থামাইতে পারবে না। তাহলে গাড়ি যাবে, বেগটা কমবে, গাড়ি যাবে, বেগটা কমবে, কমতে 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 এক সময় ধরো এখানে গাড়ি থামাই ফেললো, ধরো এখানে এসে গাড়িটাকে থামাই ফেললো, এই পয়েন্টে এই যে গাড়িটাকে ধাক্কা দিয়ে থামাই ফেলছে। এবার কথা হচ্ছে গাড়ি থেমে গেছে, প্রথম 2 সেকেন্ডে 100 মিটার গেছিল, ঠিক আছে, প্রথম 2 সেকেন্ডে 100 মিটার গেছিল, পরবর্তীতে 4 সেকেন্ডে 104 মিটার গেছে, 104 মিটার চলে গেছে। এবার তারপরে গাড়িটাকে থামাচ্ছে, ঠিক আছে, তো থামাই দিল। অনেকে ভাই গাড়ি তো থেমে গেল। দেখো গাড়িটাকে এভাবে বাধাজনিত বল দিয়ে থামাইছে, গাড়ি এখানে থেমে গেছে, ঠিক আছে, কিন্তু ও তো ধাক্কা দেওয়া অর্থাৎ মন্দন দেওয়া থামাই দেয়নি। এ যে বাধা বল দিচ্ছে, এর যে বিপরীত দিকে বাধা বল দিচ্ছে, এফ বল দিচ্ছে, এই এফ বলের কারণেই তো এই দিক বরাবর মন্দন হইতেছে, এই দিক বরাবর, ঠিক আছে। তাহলে এই বল দেওয়া তো থামাই দেয়নি, গাড়ির বেগ ধরো 0 হয়ে গেছে, কিন্তু এ তো বল দেওয়া থামাই দেয়নি, এ তো বল দিয়েই যাচ্ছে, ঠেলেই যাচ্ছে।
তাহলে এবার কি হবে, গাড়ির বেগটা শূন্য হবে, দেন তারপরে গাড়ি এবার পিছনে আসবে। গাড়ির বেগটা শূন্য হবে, দেন গাড়ি আবার পিছনে আসবে। এই যে এখান থেকে দেখো এই পর্যন্ত গাড়িটা পৌঁছাইছিল, দেন গাড়িটাকে ঠেলে আবার ব্যাকে নিয়ে গেছে, ঠেলে আবার গাড়িটাকে ব্যাকে নিয়ে গেছে। এই যে ব্যাকে আসলো না, এই ব্যাকে আসলো দূরত্বটা আসলে বের হয়েছে 24 মিটার। ব্যাপারটা এরকম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্রেকজনিত মন্দন সবসময় না ভাবে এভাবে ভাবো না। তুমি গাড়িটা নিয়ে যাচ্ছ, কেউ বিপরীত দিক দিয়ে ঠেলতেছে, তাহলে বাধাদানকারী বল না এটা, এই বলের বিপরীতে তুমি যাচ্ছ, তাহলে মন্দন হবে। তাহলে মন্দনের কারণে গতি কমতে 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 এক সময় থামলো, জিরো হলো, তারপরে তো ঠেলে যাচ্ছে, ও তো মানে ব্যাকওয়ার্ড ফোর্স দিয়েই যাচ্ছে। তাহলে দিয়ে গেলে এবার গাড়িটা পিছনের দিকে যাইতে থাকবে, পিছনের দিকে যাইতে থাকবে। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম, তাই তো? এবার আসো এই টাইপের আর একটা ম্যাথ করবো আমরা। বলা হচ্ছে সমমন্দনে চলমান একটি ট্রেন, 2 নম্বর, সমমন্দনে চলমান একটি ট্রেন প্রথম 1/4 কিলোমিটার অতিক্রম করে 20 সেকেন্ডে, পরবর্তী 1/4 কিলোমিটার অতিক্রম করে 30 সেকেন্ডে। আচ্ছা, 30 না দিয়ে যদি আমি এখানে 5 সেকেন্ড দিতাম, বলো তো ত্বরণ না মন্দন? বলো, ত্বরণ নাকি মন্দন? ত্বরণ। তখন ত্বরণ হইতো যে প্রথম 1/4 কিলোমিটার 20 সেকেন্ড লাগাইছে, পরের 1/4 কিলোমিটার 5 সেকেন্ডে চলে গেছে, তাহলে তো গাড়ির গতি বাড়ছে, তাহলে এটা ত্বরণ হইতো। তাহলে এইবার বলো, দেওয়া আছে কোশ্চেনে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, তাহলে কি? তাহলে ঠিকই আছে যে প্রথম 1/4 কিলোমিটার গেল 20 সেকেন্ডে, পরবর্তী 1/4 কিলোমিটার গেল আরও বেশি সময় নিয়ে, তার মানে গতি কমে গেছে, মন্দন হয়েছে। ঠিক আছে, ম্যাথগুলোকে ধরো এইভাবে পড়ে ফিল করতে হবে। তাহলে পরবর্তী 1/4 কিলোমিটার অতিক্রম করে এত সেকেন্ডে। এবার ট্রেনটিকে সম্পূর্ণ থামাতে, ট্রেনটি সম্পূর্ণ থামতে কত দূরত্ব অতিক্রম করবে? কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, ট্রেনটি সম্পূর্ণ থামতে কত দূরত্ব অতিক্রম করবে? দেখো আগের ম্যাথটার একটা ডুপ্লিকেট কপি। ঠিক আছে, তাহলে ধরো এইটা হচ্ছে ট্রেন, এই যে ট্রেনটা চলতেছে, তাহলে প্রথম 1/4 কিলোমিটার, ধরো এটা 1/4 কিলোমিটার, 1/4 কিলোমিটার মানে কি 250 মিটার। ঠিক আছে, এটা গেছে 20 সেকেন্ড সময়, এই জায়গার আদিবেগ ইউ। পরবর্তী 1/4 কিলোমিটার মানে আবার 250 মিটার, তাহলে সেটা গেছে হচ্ছে 30 সেকেন্ড ধরে, এই সমমন্দনে চলতেছে। তাহলে ঠিক আগের মতো দুই ক্ষেত্রে দুইটা সমীকরণ বানায় ফেলো। তাহলে প্রথম ক্ষেত্রে S = UT প্লাস হাফ AT স্কয়ার। প্লাস কেন দিলাম আমি তো জানি না, ত্বরণ হবে না মন্দন হবে, কি হবে জানি না, এর মান মাইনাস এসে বুঝে যাবে। এস এর মান 250 = আদিবেগ 20t প্লাস বাই হাফ AT স্কয়ার মানে 20 স্কয়ার। তাহলে অতএব 20 u ইন্টু 20 আর কি, 20 u তাহলে অতএব 20 u প্লাস 0 0 2 দুগুণে 4 ভাগ 2, তার মানে 200 a = 250, সমীকরণ 1। এবার দ্বিতীয় ক্ষেত্রে S = UT প্লাস হাফ AT স্কয়ার, আবার S এর মান বসাবো। বলো তো S এর মান কত বসাবো? 250, সূত্রটা লিখি, S = UT প্লাস হাফ AT স্কয়ার। বলো S এর মান কি 250 বসাবো? না, 250 প্লাস 250 যোগ 250, ওকে,
ইউ টি এর মান বসাবো 20 যোগ 30 প্লাস হাফ এ 20 যোগ 30 এর স্কোয়ার, 20 যোগ 30 এর স্কোয়ার, তাহলে অতএব 50 ইউ প্লাস 50 স্কোয়ার ভাগ 2, 50 স্কোয়ার ভাগ 2 দাও তো, এই বলো 50 স্কোয়ারকে 2 দিয়ে ভাগ দাও, 1250 নাকি, 1250, হ্যাঁ 1250 এ, আমাকে একটু হেল্প করো, ক্যালকুলেটর নাই আমার কাছে, 500, এগুলোর আর কাটাকাটি করা লাগবে না। অনেকে বলতে ভাই এগুলোর একটু কাটাকাটি করেন, শূন্য 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 তো কেটে দিতে পারেন, আরে ক্যালকুলেটর হিসাব করবে, কাটাকাটি করে লাভ কি, আমার ক্যালকুলেটর হিসাব করবে, কষ্ট ক্যালকুলেটর, আমার তো কোনো কষ্ট নেই। তাহলে এবার 1 ও 2 সলভ করে, আবারও 1 ও 2 সলভ করে পাই ইউ এর মান এ এর মান, দেখি ইউ এর মান কত আসছে, ইউ এর মান, ও বাবা দেখা যাচ্ছে না, ইউ এর মান হচ্ছে 85/6 আর এর মান -1/6, 85/6 -1/6, আচ্ছা তাহলে ইউ এর মান 85/6 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে -1/6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে ডান। এবার হচ্ছে সম্পূর্ণ থামাতে কত দূরত্ব অতিক্রম করা লাগবে, সম্পূর্ণ থামতে হবে, ঠিক আছে। তাহলে ধরো এইখানে গিয়ে ট্রেন সম্পূর্ণ থামলো, এইখানে গিয়ে ট্রেনটা সম্পূর্ণ থেমে গেল, তো বেগ কত হলো v0, তাহলে v0 আদি বেগ ইউ হচ্ছে 85/6, মন্দন হচ্ছে -1/6, ত্বরণ না মন্দন, মন্দন, গতি হ্রাস পাইছে না বৃদ্ধি, গতি হ্রাস পাইছে, তাহলে এবার সম্পূর্ণ থামতে কত দূরত্ব অতিক্রম করতে হবে, তো ধরলাম সম্পূর্ণ থামতে এস দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এবার লিখব, এবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার -2as, তাহলে ভি শেষ বেগ 0 স্কোয়ার, ইউ আদি বেগ 85/6, 85/6 তার স্কোয়ার -2a এস, ও সরি এর মানটা বসাই দিই, এর মান হচ্ছে 1/6, দেখো তুমি এখানে মাইনাস দিয়ে লিখলা, আবার এর মান -1/6 বসালে, তাহলে কিন্তু মায়ের হবে, ঠিক আছে, এই কাজ করা যাবে না কিন্তু। তাহলে এইখান থেকে টোটাল এস এর মানটা বলো তো, এখান থেকে টোটাল এস এর মানটা কেউ একজন বল, তানভীর বলছে সব মাথার উপর দিয়ে যাইতেছে, এই ও 9-10 ফাঁকি দিয়ে চলে আসছে, ওকে ধরো, এই গতির ম্যাথ পারতেছে না, এই পাগল। 602.03, তাহলে এস ইকুয়াল টু 602.03 মিটার, তাহলে এটা হচ্ছে টোটাল দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 1/4, 250, 250 আরও যাবে কিছু দূর, তাহলে আমি যদি বলি আরও কতটুকু যাবে, আরও অতিক্রম করবে, সেইটা যদি বের করি, আরও অতিক্রম করবে, আমাদের কি চাইছে, আমাদের বলছে সম্পূর্ণ থামতে কত দূরত্ব অতিক্রম করবে, এটাকে অ্যান্সার রেখে দেওয়া যায়, কিন্তু যদি তুমি আরেকটু ভেঙে লিখতে চাও, তাহলে আরও অতিক্রম করবে 602.03 বিয়োগ 500, বিয়োগ 500, তাহলে 102.03 মিটার আরও অতিক্রম করবে, এইটা কি কথা বুঝছো? প্রথম 1/4 কিলোমিটার গেল 20 সেকেন্ডে, পরবর্তী 1/4 কিলোমিটার গেল 30 সেকেন্ডে, দুইটা সমীকরণ বানাই ফেলো, ইউ আর এ ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলো, তাহলে তো কাহিনী শেষ, এরপর তো যা চাইবে তুমি বের করতে পারবা। কি ক্লিয়ার ভাইয়া? রিপিট প্লিজ, আরেকবার রিপিট করবো, আচ্ছা করতেছি। দেখো একটা গাড়ি সমমন্দনে চলতেছে 1/4 কিলোমিটার, এটা গেছে 20 সেকেন্ডে, আবার 1/4 কিলোমিটার, পরের 1/4 কিলোমিটার, সেটা গেছে 30 সেকেন্ডে, তাহলে এইটুকু নিয়ে একটা সূত্র লিখো না রে ভাই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদিবেগ এই জায়গার আদিবেগ ইউ, তারপরে এইটুকু নিয়ে একটা সূত্র লিখবা, তাহলে টোটাল দূরত্ব 250, 250, 500, টোটাল সময় হচ্ছে 50, এই যে 50, 50, দুটো সমীকরণ আসলো, দুটো সমীকরণ থেকে দুইটা আননোন কোয়ান্টিটি আদিবেগ আর ত্বরণ বা মন্দন বের করে ফেলবা, তারপরে সম্পূর্ণ থামতে আর কত দূরত্ব অতিক্রম করবে, ভাই সম্পূর্ণ থামলো ভি ইকুয়াল টু 0, ঠিক আছে, আদিবেগ ইউ, তাহলে সম্পূর্ণ থামতে যদি এই মন্দনে চলে, দেখি তো কত দূরত্ব অতিক্রম করা লাগে, বের করলাম এটা। এবার প্রথমে 20 সেকেন্ড 30 সেকেন্ডে তো 100, 250, 250, 500 গেছে অলরেডি, তাহলে আর কত দূরত্ব অতিক্রম করে থামবে, তাহলে আগের 500 বাদ দিয়ে দাও, ঠিক আছে, ওকে ঠিক আছে, বুঝে গেছে, গুড, ভেরি গুড, বুঝে গেলে তো সহজ।
এবার বলা হচ্ছে 3 নম্বর, দুটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নেয়। একই স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নেয় মানে একটা গাড়ির রেস হচ্ছে, বুঝছো? কল্পনা করো দুইটা গাড়ি রেসে অংশ নিচ্ছে, প্রতিযোগিতায় অংশ নেয়। এদের ত্বরণ যথাক্রমে এদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার একই সময়ে শেষ প্রান্তে পৌঁছালে খুব ইজি ম্যাথ, কতক্ষণ ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল? কতক্ষণ ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল? ঠিক আছে, কতক্ষণ ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল? দুটো গাড়ির আদিবেগ 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নেয়। আদিবেগ দেওয়া আছে, তাদের ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়। আসো একটু চিত্র এঁকে ফেলি। তোমরা তো ধরো যে 9-10-এর হুজুগটা এখনো কাটায় উঠতে পারো না, তোমরা কি করো, দেওয়া আছে লিখে 1 পৃষ্ঠা, ওই সব করবা না, চিত্র এঁকে ফেলবা, যা দেওয়া আছে চিত্রে লিখে ফেলবা। তাহলে ধরো এই যে প্রতিযোগিতায় অংশ নিবে, এইখানে একটা গাড়ি, ধরো গাড়ি কি মোটরসাইকেল ধরবো না কার ধরবো? কার ধরলাম, এই যে কার, এটা U1, আদিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড। আর একটা গাড়ি, এটা অন্য আর একটা গাড়ি, এটা আদিবেগ U2 কত? 5। দেখো যদি সমবেগ নিয়ে যাবে তো এ তো ফার্স্ট হবে শিওর, আর এ লাস্ট হবে। তো তারা শেষ প্রান্তে, ধরো প্রতিযোগিতার শেষ প্রান্ত এইটা আর শুরুর প্রান্ত হচ্ছে এইটা, এখান থেকে তারা শুরু করে। তাহলে দুইজন একই জায়গা থেকে শুরু করছে আর পৌঁছাবেও শেষ প্রান্তে, বলছে একই সময়ে পৌঁছায়। ম্যাথ পড়বা না, ম্যাথ না পড়ে বলো তো সমবেগে গেলে কোনো দিন একই সময়ে পৌঁছাইতে পারবে? ইয়েস অর নো? নো। সমবেগে গেলে তো ভাই এ আগে যাবে আর এ তো 5 মিটার পার সেকেন্ড পরে যাবে। তো দুইজন যদি আগে মানে একই সময়ে পৌঁছাইতে যায় তাহলে তাদেরকে সমবেগে গেলে চলবে না, ত্বরণ নিয়ে যাইতে হবে। এবার বলো তো কার ত্বরণ বেশি হবে, কার ত্বরণ কম হবে? বুঝে বলবা। যদি তারা একই সময়ে শেষ প্রান্তে পৌঁছাইতে চায়, একই সময়ে একই সাথে যদি শেষ প্রান্তে পৌঁছাইতে চায়, কার ত্বরণ বেশি হবে? এর বেগ 10 মিটার পার সেকেন্ড, এর 5 মিটার পার সেকেন্ড, এর আদিবেগ কম, এর আদিবেগ বেশি, তাহলে এর ত্বরণ একটু বেশি হইতে হবে, এর ত্বরণ তুলনামূলক এর চেয়ে কম হইতে হবে। উপরেরটার ত্বরণ তুলনামূলক কম হইতে হবে, সেকেন্ডটার ত্বরণ বেশি হইতে হবে, সবুজটার ত্বরণ বেশি হইতে হবে। বুঝতে পারছো? দেখি তো প্রশ্নে কি দেওয়া আছে। হ্যাঁ তাই দেওয়া আছে, তাদের ত্বরণ যথাক্রমে 2 আর 3। তাহলে এর ত্বরণ দেওয়া আছে 2 আর এর ত্বরণ দেওয়া আছে 3। তাহলে তারা একই সময়ে যদি শেষ প্রান্তে পৌঁছায় তাহলে সেই সময়টা হচ্ছে টি, এখানে পৌঁছালো টি সময়ে, এও পৌঁছাইলো টি সময়ে, এও পৌঁছাইলো টি সময়ে, আর সবাই টাইম কাউন্ট করছি এখান থেকে টাইম কাউন্ট করা শুরু হয়েছে। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু 0 টাইম কাউন্ট করা শুরু হয়েছে। বলো কে বেশি দূরত্ব অতিক্রম করলো? কে বেশি দূরত্ব? সমান, দুইজনই তো সমান দূরত্ব অতিক্রম করছে। প্রতিযোগিতায় অংশ নিছে, তো কাউকে তুমি বেশি দূরত্ব অতিক্রম করতে বলবা আর কাউকে কম দূরত্ব অতিক্রম করতে বলবা, তাহলে মাইট দিবে না? কারোর জন্য পথ লম্বা বানাবা আর কারোর জন্য পথ ছোট বানাই দিবা, তো মাইট দিবে তোমারে। তাহলে সমান দূরত্ব অতিক্রম করে, ধরো এস দূরত্ব, এও এস দূরত্ব, সমান দূরত্ব সমান সময় অতিক্রম করে এইখানে পৌঁছাইছে। ঠিক আছে, তাহলে প্রথম গাড়িটা U1 আদিবেগ নিয়ে 10 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলো।
দ্বিতীয় গাড়িটা সেম একইভাবে 5 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে এর জন্য যদি আমি সূত্র লিখি এস, তাহলে লিখব 10t প্লাস হাফ 2t স্কোয়ার। এর জন্য যদি লিখি তাহলে এস ইকুয়াল টু লিখব 5t প্লাস হাফ 3t স্কোয়ার। এবার সমীকরণ 1, এবার সমীকরণ 1, সমীকরণ 2। তাহলে সমীকরণ 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই এস সমান সমান এস, এস সমান সমান এস। তাহলে 10t প্লাস 2 টু কাটাকাটি টি স্কোয়ার ইকুয়াল টু 5t প্লাস হাফ 3t স্কোয়ার। তাহলে 10t মাইনাস 5t বিয়োগ করলে 5t, ওকে 5t আর টি স্কোয়ার মাইনাস 3/2, টি স্কোয়ার মাইনাস 3/2 স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে কমন নাও তো দেখি কত আসে। এখানে 1 মাইনাস 3/2 2 মাইনাস 3 মাইনাস 1/3, তাই তো মাইনাস 1/3। তাহলে 5t মাইনাস 1/2 সরি 1/2 টি স্কোয়ার ইকুয়াল 0। এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে টি স্কোয়ার বা 10t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল 0। টি কমন নাও, টি কমন নাও আর 10 মাইনাস টি, তাহলে হয় টি সমান সমান 0, নয়তো 10 মাইনাস টি ইকুয়াল টু 0, অতএব টি ইকুয়াল টু 10 সেকেন্ড। কি হয়েছে? এই হচ্ছে ঘটনা। তাহলে টি হচ্ছে 0 আর টি হচ্ছে 10 সেকেন্ড, দুইটা সময় আসলো। বলো তো টি জিরোটা কি বোঝাচ্ছে? টি জিরোটা কি বোঝাচ্ছে? আমরা মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে কত সময়ে কখন বা কত সময় পরে তাদের অতিক্রান্ত দূরত্ব সেম হবে, প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, দুইটা গাড়ি চলতেছে, তাদের আদিবেগ ত্বরণ দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে কত সময় পর দুইটা গাড়ি একই পজিশনে আসবে, দুইটা গাড়ি একই পজিশনে আসবে, একই সরণ হবে দুইটা গাড়ির কোন সময় পর, কত সেকেন্ড পরে। তো সেটা হচ্ছে 10 সেকেন্ড পরে। ঠিক আছে, এখন অনেক হলে ভাই তাহলে 0 আসলো কেন? ওই যে কত সময় পর গাড়ি দুইটা একই অবস্থানে আসবে, সেটা তো আদিতেও বলা যায়, আদিতেও তারা একই অবস্থানে আসে না, এক জায়গা থেকেই তো যাত্রা শুরু করছে। তাহলে ওইটা মিন করতেছে যে টি ইকুয়াল টু 0তেও তারা একই জায়গায় ছিল, আর টি ইকুয়াল টু 10 সেকেন্ড পরেও একই পজিশনে আসবে। তো টি ইকুয়াল টু 0 এটা তো আর আমার অ্যান্সার হতে পারে না, কারণ ওখান থেকে তো শুরুই হয়েছে। তাহলে কত সময় পর তারা একই সরণ অতিক্রম করবে, তাদের সরণ একই হবে, অর্থাৎ কত সময় ধরে তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল? 10 সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে 10 সেকেন্ড। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, সুন্দর ম্যাথ। আচ্ছা, যদি আমি একটু চেঞ্জ করতাম, যদি ত্বরণদ্বয় যথাক্রমে 3 ও 2 দিয়ে দিতাম, 3 ও 2 উল্টা করে দিতাম, তাহলে কি হইতো? গেস করো তো, বলো তাহলে কি হইতো? গেস করো। এটা পসিবল হইতো? এটা পসিবল হইতো? এই গাড়ির আদিবেগ বেশি, তার ত্বরণ 3, ত্বরণও বেশি, আর এই গাড়ির আদিবেগ কম 5 মিটার পার সেকেন্ড, ত্বরণও কম 2 মিটার পার সেকেন্ড, তাহলে এ আজীবন পিছাই থাকতো, ও আজীবন আগাই থাকতো। কি কথা বুঝছো? এ আজীবন পিছাই থাকতো, এ আজীবন আগাই থাকতো। তাহলে কখনো তারা সেম সময়ে অপর প্রান্তে পৌঁছাইতে পারতো না, কখনো তারা পরস্পর একই পজিশনে আসতে পারতো না। আচ্ছা, তাহলে সময় কি আসতো? সময় আসতো টি আসতো। আচ্ছা দেখি তো করে সময় আসতো কিনা। তাহলে জাস্ট কি চেঞ্জ করব হচ্ছে এস সমান সমান এস হলে ধরো 10t প্লাস হাফ 3t স্কোয়ার, এটা সমান সমান হবে হচ্ছে 5t প্লাস হাফ 2t স্কোয়ার, এটা হবে। তাহলে 10 বিয়োগ 5 5t মাইনাস 5t। এবার 3/2 বিয়োগ 1, তাহলে 3/2 বিয়োগ 1,
টু টু কাটাকাটি, তা 3/2 বিয়োগ 1, তাহলে নিচে 2 উপরে 1, এত টি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার নাও এখান থেকে টি এর মান বের করতে হবে, তাহলে টি কমন নাও, টি কমন নাও, তাহলে 5 প্লাস হাফ টি ইকুয়াল 0, তাহলে টি টি ইকুয়াল 0। হ্যাঁ, তারা এক জায়গা থেকে যাত্রা শুরু করছে, টি ইকুয়াল টু 0 বুঝলাম। আর 5 প্লাস হাফ টি, তাহলে টি ইকুয়াল টু -10 সেকেন্ড। টি কি? -10 সেকেন্ড। সময় ঋণাত্মক, এটা কেমনে হয়? এটা কিভাবে হয়? হতে পারে? তাহলে এটা তো হতে পারে না, এটা তো সম্ভব না, এটা তো সম্ভবই না। এই দেখো ম্যাথ অ্যান্সার বুঝাই দিচ্ছে যে না এটা সম্ভব না। ইভেন আমরা কমন সেন্স কাটা বুঝে গেছিলাম, না তাহলে তো হইতে পারে না। মাইনাস কি মিন করে? মাইনাস টি এর মান মাইনাস হইতে পারে, মাইনাস আবার কি মিন করবে? টি -2 সেকেন্ড, এটা তো সম্ভব না, এটা তো ইম্পসিবল। সময় তো আর ঋণাত্মক হতে পারে না, সময় হবে ধনাত্মক বাস্তব সংখ্যা। ঠিক আছে, সময় হবে ধনাত্মক অবশ্যই বাস্তব সংখ্যা বা বাস্তব ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, ওকে ডান হইল। এবার এই টাইপের একটা ম্যাথ, কত নম্বর করলাম ভাইয়া? 3, 4। একটি ট্রেন স্থির অবস্থা হতে, একটি ট্রেন স্থির অবস্থা হতে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করে, ত্বরণে চলে। এর সমান্তরালে এই সময় একটি গাড়ি, এই সময় একটি গাড়ি এর সমান্তরালে 100 মিটার পার সেকেন্ড বেগে চলে, বেগে চলে। প্রশ্ন হচ্ছে ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে? নাকি গাড়ি ট্রেনকে? ট্রেন গাড়িটিকে, ট্রেন গাড়িটিকে, হ্যাঁ গাড়ি ট্রেনকে তো পিছনে ফেলতে পারবে না। ট্রেন গাড়িটিকে, কারণ ট্রেনের ত্বরণ হচ্ছে, যার ত্বরণ হচ্ছে সেই তো সমবেগেরটাকে একসময় পিছনে ফেলে দিবে। তাহলে ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে? ম্যাথটা 2 বার করে পড়ো, ম্যাথটা 2 বার করে পড়ো, পড়ো পড়ো পড়ো। ট্রেন স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে, একই সময় একটা গাড়ি এর সমান্তরালে 10 মিটার পার সেকেন্ড বেগে চলে। তাহলে ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে? সমান্তরালে, এই কথাটা মানে বুঝবা। সমান্তরালে মানে ট্রেন, ট্রেন গাড়ি সমান্তরালে চলা শুরু করে আর কি। ঠিক আছে, ট্রেন গাড়ি সমান্তরালে। ঠিক আছে, পিছন থেকে না, পিছন থেকে না, সামনে থেকে না, সমান্তরালে, পরস্পরের সমান্তরালে চলা শুরু করে। তাহলে দেখো এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে ট্রেন, আর এই হচ্ছে গাড়িটা, এই যে গাড়িটা। তাহলে ট্রেন এবং গাড়ি, তো ট্রেনের আদিবেগ u0, কারণ স্থির অবস্থা থেকে, ট্রেন স্থির অবস্থা থেকে চলতেছে। তাহলে ট্রেন স্থির অবস্থা আর গাড়ি তো সমবেগেই চলে, এটার বেগ তো ফিক্সড, বেগের মান v ফিক্সড 100 মিটার পার সেকেন্ড। আর এর তো ত্বরণ আছে, এর মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা তাহলে কি হবে? চলা শুরু করছে তো সমান্তরালে, একই জায়গা থেকে আর কি, পাশাপাশি রেখে চলা শুরু করছে। ট্রেন এবং গাড়ি পাশাপাশি থেকে চলা শুরু করছে, কিন্তু কি হবে? ফিল করো কি হবে? গাড়িটা আগাই যাবে, গাড়ি আগাই যাবে। ঠিক আছে, গাড়ি আগাই যাবে। কেন আগাই যাবে? গাড়ির সমবেগে 100 মিটার পার সেকেন্ড, ওর বেগই তো 100, ট্রেনের বেগ তখন 0, আস্তে আস্তে বাড়তেছে, সেকেন্ডে 10 10 10 করে 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 বাড়তেছে। কি কথা বোঝা গেছে? তাহলে ট্রেনের বেগ বাড়তে 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 এক সময় গাড়িটাকে পিছনে ফেলে দিবে, গাড়িটাকে পিছনে ফেলে ট্রেন আগাই চলে যাবে। ফিল করতে পারতেছো? তুমি ট্রেনের সমান্তরালে সাইকেল চালাই যাচ্ছ বা বাইক চালাই যাচ্ছ ট্রেনের সমান্তরালে, তো ট্রেন তো কেবল চলা শুরু করলো, ট্রেন কেবল চলা শুরু করলো, আর তুমি তখন বেগ 100 মিটার পার সেকেন্ড,
তাহলে ট্রেন পিছনে থাকবে, তুমি আগায় চলে যাবা। কিন্তু ট্রেনের যে ত্বরণ আছে, ওর যে বেগ বাড়তেছে, বেগ বাড়তে 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 এক সময় তোমাকে অতিক্রম করে ট্রেন চলে যাবে। ওটাই আমাদের প্রশ্ন করছে, ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে। কি ক্লিয়ার? ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে। তাহলে আমি একটু পথের মধ্যে একটা সময় দেখাই, যে পথের মধ্যে ধরো এই এই যে পথের মধ্যে এই, তখন ট্রেন এখানে, তখন ট্রেন এখানে, ঠিক আছে, পথের মধ্যে তখন ট্রেন এখানে। তাহলে গাড়ি আগাই গেছে, ট্রেন পিছনে, কারণ গাড়ির বেগ 100। এরপরে 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 গাড়ি একটা সময় আগাই যাবে, এই যে এখানে এসে গাড়ি, সরি, ট্রেন একটা সময় আগাই যাবে, কারণ ট্রেনে তো ত্বরণ হচ্ছে, আগাই গেল আর গাড়িটাকে পিছনে ফেলে দিল। এই যে গাড়িটাকে পিছনে ফেলে দিল, এই হচ্ছে ঘটনা, এটা ঘটবে। তো কখন? তো আমরা ধরলাম টি সময় পর। কখন? টি সময় পর। কত দূরত্ব অতিক্রম করে? এস দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? গাড়ি এখান থেকে এইটুকু গেছে, এস। ট্রেন এইখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে ট্রেনেরও এস। তাহলে এস দূরত্ব অতিক্রম করে টি সময় পর, এস দূরত্ব অতিক্রম করে টি সময় পর ট্রেন গাড়িকে পিছনে ফেলে ফাইনাল চলে যাবে, আর গাড়ি ট্রেনকে ধরতে কখনোই পারবে না। তো এটাই তো ঘটনা। তাহলে চলো আমরা হিসাব করে ফেলি, এবার হিসাব করে ফেলি। এস ইকুয়াল টু, যদি ট্রেনের জন্য বলি, তাহলে এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার। তাহলে অতএব এস ইকুয়াল টু ইউ এর মান 0 প্লাস হাফ 10 টি স্কোয়ার। অতএব এস ইকুয়াল টু 5 টি স্কোয়ার। আর গাড়ি, তাহলে গাড়ির ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস ইকুয়াল টু ভিটি, ভি হচ্ছে 100টি, 100টি, এস 5 টি স্কোয়ার মাইনাস 100টি ইকুয়াল টু 0। তাহলে এই যে টি কমন নিলাম, টি কাটাকাটি করে দিও না, টি এভাবে কমন নিবা, 5টি মাইনাস 100 ইকুয়াল 0। তাহলে অতএব টি ইকুয়াল টু আসছে 5, আর একটা টি ইকুয়াল টু আসছে 100 ডিভাইডেড বাই 5। তাহলে কত? 20 সেকেন্ড, 20 সেকেন্ড। এবার সরি, টি ইকুয়াল টু তো 0, একটা টি ইকুয়াল টু 0 আর একটা টি ইকুয়াল টু 100/5 অর্থাৎ 20 সেকেন্ড। টি 0 কেন আসলো? কে কাকে অতিক্রম? এই যে দেখো, এই পয়েন্ট একেবারে শুরুর পয়েন্ট, শুরুর এই পয়েন্টে গাড়ি অতিক্রম করে গেছে, কিন্তু ভালো করে বুঝবা, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। শুরুতে গাড়ি কিন্তু অতিক্রম করে গেছে, গাড়ি আগাই গেছে, গাড়ি ট্রেনকে অতিক্রম করে গেছে। আর তারপরে 20 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে ট্রেন গাড়িকে অতিক্রম করে আগাই গেছে। কি বুঝছো? যাত্রা শুরুর সময় কেবল মনে করো যাত্রা শুরুই হয়েছে, তো তারা সমান্তরাল যাত্রা শুরু করছে। তাহলে ওই সময় টি ইকুয়াল টু 0-তে গাড়ির বেগ 100 আর ট্রেনের বেগ কেবল 0, তাহলে গাড়ি তো আগাই গেল, তাহলে ওই সময় গাড়ি আগাই গেল। তাহলে ওই সময় কি হলো? টি ইকুয়াল টু 0-তে গাড়ি ট্রেনকে অতিক্রম করে গেল আর কি। আর এরপরে 20 সেকেন্ড পরে গাড়ি, মানে সরি, ট্রেন গাড়িটাকে অতিক্রম করে চলে গেল, ফাইনাল অতিক্রম। তো আমাদের এটা তো লাগবে না, এটা তো শুরু, যাত্রা শুরু। আমাদের বলছে ট্রেন কখন গাড়িটিকে অতিক্রম করে, তাহলে অ্যান্সার 20 সেকেন্ড পরে, অ্যান্সার 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর। ঠিক আছে, ওকে। এইবার আসো, এখানে অনেকের একটা প্রবলেম আছে, ম্যাথ কিন্তু হয়ে গেছে, এবার আমি তোমার আরেকটু ভাবা শেখাই। আচ্ছা, গাড়ি তো সমবেগে যাচ্ছে, তাই না? আর ট্রেন তো ত্বরণ নিয়ে চলতেছে। ট্রেনের ত্বরণ হচ্ছে সেকেন্ডে 10 করে করে বাড়ছে, 10 মিটার পার সেকেন্ড করে করে বেগ বাড়ছে আর কি। ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জাস্ট ভালো করে কথাগুলো শুনবা, লেখালেখি বাদ, বোর্ডে তাকাও। আচ্ছা, গাড়িকে যদি ওর ধরতে হয়, গাড়ির বেগকে যদি ধরতে হয়, তাহলে ট্রেনের বেগটা 100 ছুঁইতে হবে, কারণ গাড়ির বেগ 100। তাহলে গাড়িকে ধরতে গেলে ট্রেনকে বেগ 100 ছুঁইতে হবে। 1 সেকেন্ড পর গাড়ির বেগ 10, 2 সেকেন্ড পর, সরি, 1 সেকেন্ড পর গাড়ির ট্রেনের বেগ 10, 2 সেকেন্ড পর ট্রেনের বেগ 20, 3 সেকেন্ড পর 30, 4 সেকেন্ড পর 40, 5 সেকেন্ডে 50, 6 সেকেন্ডে 60, 8 সেকেন্ডে 80, 9 সেকেন্ডে 90, 10 সেকেন্ডে 100। গাড়ির বেগ 100, 10 সেকেন্ড পর ট্রেনের বেগ 100,
তাহলে অ্যান্সার 10 সেকেন্ড হওয়ার কথা না? বলো, অ্যান্সার 10 সেকেন্ড হওয়ার কথা না? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না। 10 সেকেন্ড পরে, শোনো, 10 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে গাড়ির বেগ ট্রেনের বেগ সমান হয়, কিন্তু গাড়ি তো অলরেডি অনেক আগে চলে গেছে। গাড়ি তো অলরেডি অনেক আগে চলে গেছে। যারা এইভাবে ভাবতেছো তাদেরকে আমি একটু মান ধরে ধরে দেখাই। ধরো এখান থেকে যাত্রা শুরু, এখান থেকে এই যে ট্রেন, ট্রেন এখান থেকে যাত্রা শুরু করছে এই, আর গাড়িও এখান থেকে যাত্রা শুরু করছে গাড়ি, ঠিক আছে? তাহলে 10 সেকেন্ডে ট্রেনের বেগ গাড়ির বেগের সমান হয়েছে। তাহলে 10 সেকেন্ডে মনে করো ট্রেন এখানে আসছে, 10 সেকেন্ড পরে ট্রেন এখানে আসছে, তাহলে 10 সেকেন্ড পরে 10 সেকেন্ড পর ট্রেনের বেগ হয়েছে 100 মিটার পার সেকেন্ড। এটা হয়েছে, কিন্তু গাড়ি তো তখন অনেক আগায় গেছে, গাড়ি তো আরও সামনে চলে গেছে, গাড়ি তো সমবেগে যাচ্ছে, গাড়ি তো আরও সামনে চলে গেছে। কিভাবে? 10 সেকেন্ডে গাড়ি কত গেছে? 500 মিটার গেছে। 10 সেকেন্ডে গাড়ি 10 সেকেন্ডে 10 গুণ 100 = ভিটি, তাহলে 100 গুণ 10, তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার চলে গেছে। এই যে ধরো 1000 মিটার চলে গেছে, গাড়ি এখানে চলে গেছে, ঠিক আছে? 10 সেকেন্ডে গাড়ি এখানে চলে গেছে। আর 10 সেকেন্ডে ট্রেন কতটুকু গেছে দেখো, তাও পিছাই আছে ট্রেন। অনেকে ভাবে ভাই 10 সেকেন্ড পরেই তো ট্রেন গাড়িটাকে পিছনে ফেলে চলে যাবে ট্রেন। না ভাই, কারণ 10 সেকেন্ডে ট্রেনটা গেছে s = ut0 প্লাস হাফ এ এর মান 10, টি স্কোয়ার মানে 10 স্কোয়ার, ঠিক আছে? টি স্কোয়ার মানে 10 স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখানে 5 আর 500, কত মিটার? 500 মিটার, 500 মিটার, ঠিক আছে? তাহলে ট্রেন গেছে কত? এই যে 500 মিটার। তাহলে ট্রেন আছে 500 আর গাড়ি আছে 1000, কি তাই না? তাহলে গাড়ি আরও সামনে আছে না? গাড়ি আরও সামনে আছে না? তাহলে এবার কি করতে হবে? ট্রেনের ওই গাড়িকে ধরতে হবে। তো ট্রেনের বেগ কেবল হয়েছে 100, গাড়ির বেগ তো 100 আছে। এবার আরও সময় যাবে, গাড়ির বেগ বাড়বে, আরও সময় যাবে, গাড়ির বেগ বাড়বে। এক সময় গিয়ে গাড়িকে আরও কিছু দূর যাওয়ার পরে, ধরো এখানে যাওয়ার পরে পিছনে ফেলে দিয়ে চলে। তো যারা ভাবতেছো যে ভাই তাহলে তো গাড়ির বেগ সমান হইতে তো 10 সেকেন্ড লাগবে, তাহলে 10 সেকেন্ড পরেই তো ট্রেন গাড়িকে অতিক্রম করে চলে গেল, না। কারণ 10 সেকেন্ড কি গাড়িটা বসেছিল? 10 সেকেন্ডে গাড়িও তো অনেক দূর চলে গেছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যেন বোঝা যায়, ঠিক আছে? অনেকে ধরো যে একটু চিন্তা করতে গিয়ে এরকম ভাবো, তাহলে ভাবনার মধ্যে একটু ভুল আছে, তাহলে এই জিনিসটা বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। দেখো ম্যাথগুলা কিন্তু আমি শুধু হিসাব করাচ্ছি এমন না, আমি তোমাকে ম্যাথগুলা মুখে মুখে হিসাব করাও শেখাচ্ছি, ফিল করা শেখাচ্ছি। এবার আসলে একটা কঠিন কঠিন ম্যাথ করলাম, এবার আসলে একটা 9-10 ছোট্ট ম্যাথ করি। 4 নম্বর না 5 নম্বর? 5 হবে না? 5। 108 কিলোমিটার পার আওয়ার বেগে 108 কিলোমিটার পার আওয়ার বেগে 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক, 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক 100 মিটার দূরে একজন বালককে দেখতে পেয়ে, বুঝে গেছে অনেকে কোন ম্যাথ, একজন বালককে দেখতে পেয়ে ব্রেক দিল, এতে বালকের 10 মিটার দূরে থামলো, এতে বালকের 10 মিটার দূরে থামলো। গাড়িটির ত্বরণ ও গাড়িটি থামতে কত সময় লাগবে? গাড়ির ত্বরণ তো অবশ্যই না মন্দন, অর্থাৎ নেগেটিভ ত্বরণ, ও গাড়িটা থামতে সময়, ও গাড়িটা থামতে কত সময় লাগবে? ও গাড়িটা থামতে কত সময় লাগবে? ছোটবেলার ম্যাথ না? তো চলো করে ফেলি। এই যে রাস্তা, এই মনে করো গাড়ি চলে আসতেছে, তুমি এখন তোমার গাড়ির বেগ, আদি বেগ এই যে 108 কিলোমিটার পার আওয়ার, তাহলে 108 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ড করো তো,
108 গুণ 1000 ভাগ 3600 হয়ে যাবে মিটার পার সেকেন্ড। কেউ একজন আমারে বলো কত হয়? 30। ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ড। এবার এই হচ্ছে বালক, রাস্তার মাঝখানে দাঁড়াইছিল। তো গাড়ির চালক দেখতে পেয়ে ব্রেক দিছে, সাথে সাথে ব্রেক দিছে। যখন ব্রেক দেয় তখন বেগ হচ্ছে এইটা, মানে আদি বেগ। তাহলে টাইম এখান থেকে কাউন্ট করা শুরু আর কি, t0। তাহলে বালককে দেখতে পেয়ে ব্রেক দেয়, ব্রেক দেওয়ার কারণে বালককে দেখতে পাইছে কত দূরে? বালককে দেখতে পাইছে 100 মিটার দূরে, 100 মিটার দূরে দেখতে পাইছে। আর গাড়িটা গিয়ে থামছে বালকের 10 মিটার সামনে। গাড়িটা গিয়ে থামছে বালকের 10 মিটার সামনে। তাহলে এই হচ্ছে 10 মিটার, এই হচ্ছে 10 মিটার, 10 মিটার দূরে থামছে। তাহলে এটা 100 মিটার, এটা 10 মিটার। তাহলে বলো গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস কত? 90 মিটার। এই ম্যাথ করতে হবে 90 মিটার দিয়ে, শেষ। তাহলে কি বলছে? গাড়িটির ত্বরণ কত, থামতে কত সময় লাগবে? থামলো মানে শেষ বেগ হয়ে গেল 0। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, মন্দন থামছে, মন্দন -2as। প্লাস দিলে এর মান মাইনাসই আসবে, কোনো ব্যাপার না, যার যেটা ভালো লাগে। তুমি এখানে প্লাস দিয়ে লিখতে পারো, এর মান মাইনাস এসে বুঝাই দিবে তোমাকে। আর তুমি তো বুঝেই যাচ্ছ, ব্রেক দেওয়া হয়েছে, থেমে গেছে, মন্দন হয়েছে, বুঝেই গেছো। তাহলে বি এর মান 0 স্কোয়ার, 30 স্কোয়ার -2as এর মান 90। বলো দেখি এর মান কত? 6 সেকেন্ড। 6 সেকেন্ড না 10 সেকেন্ড? এর মান কত? এর মান হচ্ছে -5, মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এখানে আমি মাইনাস নিছি, তুমি যদি প্লাস নাও তাহলে মাইনাস আসবে। তাহলে এত মন্দন, ঠিক আছে, এত মন্দন। এবার থামতে কত সময় লাগবে? অনেক সূত্র, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দিয়ে করতে পারো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে করতে পারো। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, যেহেতু মন্দন। তাহলে v0, ইউ এর মান 30 মাইনাস এ এর মান হচ্ছে 5 টি বাই 6 সেকেন্ড। 6 সেকেন্ড, এই হচ্ছে অ্যান্সার। বুঝলাম? এই ম্যাথটার সাথে আমার একটা ছোট্ট মজার একটা স্মৃতি আছে। একবার যখন রুয়েটে যখন আমি প্রথম ভর্তি হই আর কি, মানে একেবারে প্রথম, তখন আমি একটা ছেলেকে বাসায় পড়াইতাম। সেটা হচ্ছে 9-10-এ পড়তাম। তো ছেলেটা অনেক ট্যালেন্ট, ঠিক আছে, বিশাল ট্যালেন্ট, বিশাল বুদ্ধিমান। তা আমি ওকে গতিবিদ্যা পড়াইছি প্রায় ধরো 2 মাস 2.5 মাস ধরে। বাসায় গিয়ে গিয়ে গতিবিদ্যা পড়াইছি, অনেক ম্যাথ করাইছি, হ্যাঁ। এবং সুন্দরভাবে প্রত্যেকটা ম্যাথ সুন্দরভাবে বুঝাই ওকে করাই দিছি। আর 9-10-এ তো তেমন কোনো কঠিন ম্যাথ ছিল না। এবার আমি বলছি তোমাকে আমি পরের দিন একটা পরীক্ষা নেব। তো একটা সৃজনশীল প্রশ্ন করে নিছি, করে সৃজনশীল প্রশ্নে এই ম্যাথটা দেওয়া। তো এই ম্যাথে আর কি মানে সৃজনশীল প্রশ্ন আকারে দিতে হবে। তো ঘ নম্বর কোশ্চেনটা এরকম দেওয়া যে বালকটি যাতে আর কি অ্যাক্সিডেন্টের শিকার না হয়, কোনো সড়ক দুর্ঘটনা যাতে না ঘটে, এই কারণে ড্রাইভারের কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বুঝছো? এইবার এই পোলা উত্তর লিখছে, হ্যাঁ, গাণিতিকভাবে ব্যাখ্যার উত্তর লিখছে। ড্রাইভারের উচিত ছিল হর্ন বেশি করে দেওয়া, ড্রাইভারের উচিত ছিল সিট বেল্ট ভালো করে পরা, বালকটারও উচিত ছিল রাস্তার মাঝখানে ঘুরে না বেড়ানো। তো এইভাবে পয়েন্ট আকারে সে কি গাণিতিক পদক্ষেপ নিলে দুর্ঘটনা এড়ানো যাইতো, সেই জিনিসগুলো খুব সুন্দর করে সে লিখে নিছে। বুঝতে পারছো? তো 10-এ একেবারে মনে করো 10, পারলে আরও কিছু বেশি দিয়ে দিতাম। তো এই হচ্ছে মনে করো যে 2.5 মাস গতিবিদ্যা পড়ানোর পরে পরীক্ষা নেওয়ার এই রেজাল্ট। বুঝছো? এই দুঃখ আমি কই রাখবো বলো? তাহলে খুব ট্যালেন্ট, তাই না? আচ্ছা, এবার আসো বুয়েটের একটা ম্যাথ করবো। এটা বুয়েটে 13-14-তে আসা, খুব সুন্দর একটা ম্যাথ। 6 নম্বর বলা হচ্ছে একটি রানওয়ের দৈর্ঘ্য, বিমান উড্ডয়নের যে রানওয়ে, একটি রানওয়ের দৈর্ঘ্য এটা হচ্ছে 100 মিটার। এই রানওয়ে থেকে বিমান উড্ডয়নের জন্য বিমান উড্ডয়নের
জন্য 216 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে হয়। এত বেগ অর্জন করতে হয়। কোনো বিমান 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ত্বরান্বিত হয়ে এই রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হবে কি? উড্ডয়নে সক্ষম হবে কি? এটা হচ্ছে কোশ্চেন, যে রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হবে কি? যদি না হয় তবে রানওয়ের দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? তবে রানওয়ের দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? কি পরিবর্তন করতে হবে? দেখো, বুয়েটে অ্যাডমিশন টেস্টে দেখবে এমন কিছু ম্যাথ দিবে, কি বিশাল বড় বাংলা কথা লেখা, কিন্তু আসলে ম্যাথটা খুবই সহজ। ম্যাথ দেখে তোমার ভয় লাগবে। কেন ভয় লাগবে জানো? এত বড় বাংলা কথা লেখা, 5-6 লাইনের বাংলা কথা, তারপরে ওই ম্যাথের নিচে আবার এর সাবটাইটেল থাকবে, মানে ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা থাকবে। তো দেখেই মনে হবে এত বড় কোশ্চেন, তোমার মনে হবে এত বড় কোশ্চেন, এটা আমি কি অ্যান্সার করব? ঠিক আছে? তো মনে হবে কঠিন, দেখে মনে হবে কঠিন, ভয় পাবা। আর টিচারদের উদ্দেশ্য তাই, যে তোমার ভয় পাওয়ানো, ভয় পাওয়া যাতে তোমাকে এখানে টাইম নষ্ট করাই দিতে পারে, তোমাকে যেন ভয় পাওয়ায় ম্যাথটা ভুল করাই দিতে পারে, এটাই তো টিচারদের উদ্দেশ্য থাকে। তো এই কারণে প্রশ্ন পড়ে বড় কোশ্চেন দেখে ভয় পাওয়া যাবে না। বড় কোশ্চেন দেখে ভয় পাইলে কিন্তু সমস্যা। বলো। সংক্ষেপে সারো। কি নিয়ে? নাও নাও নাও, শুরু করি। কি বলছে? এই যে দেখে অনেক, ধরো যে ম্যাথটা দেখে তোমার মনে হতে পারে কি না কি অনেক বড় ম্যাথ, কিন্তু আসলে কিছু না। একটু চিন্তা করলেই তুমি কিন্তু উত্তর বের করে ফেলতে পারবা। তাহলে দেখো, আসো, এটা হচ্ছে রানওয়ে। তো এই রানওয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। এখন একটা বিমান এই রানওয়ে থেকে উড্ডয়ন করবে। ধরো এই হচ্ছে বিমানটা রানওয়ে থেকে উড্ডয়ন করবে। এই ধরো টেক অফ করলো। ঠিক আছে? তাহলে আদিবেগ ইউ তো 0, স্থির অবস্থা থেকে দৌড়াবে, দৌড়ায়ে এই যে রানওয়ে থেকে উড্ডয়ন করবে। আচ্ছা, কোনো বিমান কি রানওয়েতে আসে, ঠিক আছে, সাথে সাথে এইখান থেকেই সাথে সাথে উপরে উঠে যায় না। প্রথমে অনেক স্পিড নিয়ে দৌড়ায়, একটা বেগ অর্জন করে, দেন তারপরে টেক অফ করে। তাহলে তার জন্যই তো রানওয়েটা লাগবে। ঠিক একইভাবে যখন বিমান ল্যান্ড করে, তখন সাথে সাথে ল্যান্ড করে থেমে যায় না,
যখন ল্যান্ড করে তখন অনেক বেগ থাকে, ওই সময় ব্রেক দিলে একেবারে মনে করো যে সব যাত্রীরা ছুটে গিয়ে পড়বে। তাহলে কি হয়, আস্তে 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 ব্রেক দিয়ে তারপরে থামায়। তো এর জন্য তো রানওয়েটা লাগবে, হুট করে তো থামানো যাবে না। রানওয়ে যত বড় হবে তত ভালো, রানওয়ে ছোট হলে বিপদ। ঠিক আছে, তাহলে এখান থেকে বিমানটা উড্ডয়ন, এখান থেকে চলা শুরু করছে, আর উড্ডয়ন করার মুহূর্তে তার বেগ হইতে হবে 216 কিলোমিটার পার আওয়ার। তো বলো 216 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করো, 216কে মিটার পার সেকেন্ড করলে 60 মিটার পার সেকেন্ড আসে, দেখো এটা হয় কিনা। আর কত ত্বরণে চলছে, 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, 15 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণে চলছে। ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। তাহলে সবই তো দেওয়া আছে ভাই, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, ভি দেওয়া আছে। তো কি বের করব, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, ভি দেওয়া আছে, বের করার কি আছে, কি বের করব বুঝতে পারতেছি না তো, কি বের করব বলো, কি বের করব। এসও তো দেওয়া আছে, আমরা এসটাই বের করব। ঠিক আছে, এসটা বের করে চেক করে দেখব যে 100 মিটার নাকি তার কম নাকি তার বেশি। যদি 100 বা তার কম হয় তাহলে নিরাপদে উড্ডয়ন করতে পারবে। যদি 100 বা তার চেয়ে 100-র চেয়ে বেশি হয় তাহলে 100-র চেয়ে বেশি লাগবে, কিন্তু রানওয়ে তো আছে আমার 100, রানওয়ে লাগবে 100-র বেশি, কিন্তু রানওয়ে আছে আমার 100, তখন তো বিপদ হয়ে যাবে। তাহলে নিরাপদে তো তখন উড্ডয়ন করতে পারবে না। তাহলে আসলে হিসাব দেখি, হিসাব বলতেছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, মাইনাসটা প্লাস প্লাস কারণ বেগ বাড়ছে। তাহলে ভি এর মান 60 স্কোয়ার, ইউ 0, 2a এর মান 15, আর এস, অতএব এস এর মান দেখো তো 120 মিটার আসে। ঠিক আছে, 120 মিটার আসে। তাহলে রানওয়ের দৈর্ঘ্য দরকার 120, রানওয়ে আসেই আমার 100, দরকার 120, আসেই আমার 100 হবে। তাহলে নিরাপদে উড্ডয়ন করতে পারবে, যে না নিরাপদে উড্ডয়ন হবে না, নিরাপদে উড্ডয়ন করতে পারবে না। অনেকে বলতে পারো ভাই আমরা তো এই কাজটাও করতে পারতাম, দেখো ম্যাথ কিন্তু ছোট্ট, ভয় পাওয়ার কিছু নেই, ছোট্ট একটা ম্যাথ। অনেকে বলতে ভাই আমরা তো এই কাজটাও করতে পারতাম, ধরেন আমরা এস এর মানটা 100 নিয়ে নিতাম, এস এর মানটা 100 নিয়ে ইউ 0 নিয়ে এ 15 নিয়ে আমরা ভি বের করে দেখতাম যে একটা বিমান উড্ডয়নের জন্য 200 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে হয়, তাহলে বেগটা 60 মিটার পার সেকেন্ড বা 216 কিলোমিটার পার আওয়ার, এই বেগটা অর্জন করতে পারছে কিনা এটা আমরা চেক করতাম। কি কথা বুঝছো, হ্যাঁ হতো, সেভাবেও চেক করে বলতে পারতাম। অথবা আমরা বেগের মান, ইউ এর মান এবং এস এর মান নিয়ে এ এর মানটা বের করে দেখতাম যে ত্বরণটা ঠিকঠাক 15 কিনা, এভাবেও হতো। কিন্তু কথা হচ্ছে কেন আমরা এস বের করলাম, পরের লাইনের জন্য। আমরা দুইবার ম্যাথটা করতে চাইনি, আমাদের বলছে যদি না হয় তবে রানওয়ের দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে। তাহলে রানওয়ের দৈর্ঘ্যের পরিবর্তন করার কথাই বলছে, এই কারণে আমরা রানওয়ের দৈর্ঘ্যটাই বের করলাম, এক ঢিলে দুই পাখি হয়ে গেল, বুঝলা। তাহলে রানওয়ের দৈর্ঘ্য পরিবর্তন করতে হবে, 100 মিটার ছোট রানওয়ে হবে না, আরও বাড়াইতে হবে। তাহলে বাজেট বাড়াইতে হবে, বাজেট বাড়ায় রানওয়ে চেঞ্জ করতে হবে, আরও 20 মিটার বাড়াইতে হবে। তাহলে রানওয়ের দৈর্ঘ্য, রানওয়ের দৈর্ঘ্য 120 বিয়োগ 100, 120 বিয়োগ 100 মিটার বা 20 মিটার বাড়াতে হবে। এই যে রানওয়ের দৈর্ঘ্য 20 মিটার বাড়াতে হবে, এই তো এই হচ্ছে নাকি বুয়েটের কোশ্চেন। ঠিক আছে, এটা ধরো অনেকে কেন পারে নাই, দেখে ভয় পাইছে, ভাবছে কি না কি, এই কারণে পারে নাই, কিন্তু যে কেউ যদি করা শুরু করে তাহলে সে কিন্তু পারবে। এবার আসো বুটেক্সে আসা একটা ম্যাথ করব, বুটেক্সে আসা একটা ম্যাথ 7 নম্বর। বাংলাদেশ টেক্সটাইল, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের, ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার ডিপার্টমেন্টের, কম্পিউটার ডিপার্টমেন্টের বিজ্ঞান বিভাগের, সরি কম্পিউটার ডিপার্টমেন্টের, তার বিজ্ঞান বিভাগ হয় না, সরি সরি, কম্পিউটার ডিপার্টমেন্টের একজন বোলারের, বোলারের সর্বোচ্চ রান আপ,
সর্বোচ্চ রান আপ 10 মিটার, সে সর্বোচ্চ রান আপ 10 মিটার, সে রান আপের চেয়ে কম বা বেশি দূরত্ব দৌড়ে আসলে, কম বা বেশি দূরত্ব দৌড়ে আসলে তার প্রত্যেকটি বল নো বল হয়, প্রত্যেকটি বল নো বল হয়। বল ছোড়ার মুহূর্তে সে 20 কিলোমিটার পার আওয়ার গতিসম্পন্ন হয়, গতিপ্রাপ্ত হয় এবং 120 সেন্টিমিটার পার স্কয়ার ত্বরণে ত্বরান্বিত হয়। কত কিছু বলছে এবার সে কত ওভার সর্বোচ্চ বল করতে পারবে, সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে, কি চাইছে দেখো, সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে। দুনিয়াদারির ইতিহাস পাতিহাস বলে দিয়ে প্রশ্ন কি করছে, সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে। হোয়াট ইজ দিস? দিস ইজ ম্যাথ, দিস ইজ ম্যাথ অফ কাইনেমেটিক্স, গতিবিদ্যার ম্যাথ। বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার ডিপার্টমেন্টের একজন বোলারের সর্বোচ্চ রান আপ 10 মিটার, সে তার রান আপের চেয়ে কম বা বেশি দূরত্ব দৌড়ে আসলে তার প্রত্যেকটা বল নো বল হয়। বল ছোড়ার মুহূর্তে সে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগ অর্জন হয় এবং ত্বরণ হয় 120 সেন্টিমিটার পার স্কয়ার। সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে, এটাই হচ্ছে কোশ্চেন। এখন কথা হচ্ছে ভাই এত তথ্য দেওয়ার সাথে সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে এটার কি সম্পর্ক? সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে এর সাথে প্রশ্নের তথ্যের কি সম্পর্ক, এটা কেমন কথা? তো দেখো, ওই যে আমি একটু আগে একটা কথা বললাম যে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলার টিচারদের একটা টার্গেট থাকে, তোমারে সহজ একটা ম্যাথ দিব কিন্তু জটিল করে দিব। সহজ একটা ম্যাথ সহজে লিখলেই হয়, ওভাবে লিখবো না, জটিল করে লিখবো। হ্যাঁ, বাংলা কথা অনেক কিছু লিখবো যেগুলোর মধ্যে কাজের কথা খুবই কম থাকবে, তোমার ওই কাজের কথা খুঁজে বের করে ম্যাথটা সলভ করতে হবে। ঠিক আছে? তো টিচারদের এই উদ্দেশ্যটা এটাই থাকে যে তোমাকে ঘাবড়ে দেওয়া, তো তুমি এখন ঘাবড়াবা না। এবার আসো আমরা একটু দেখি। দেখো এখানে খুব আজারে কথা বলা আছে, মানে যেটা ম্যাথের মূল কথার দরকার, মানে ম্যাথের মূল কথা না, হুদাই বাহুল্য। বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, এটা কে জানতে চাইছে? কি দরকার এটা? কম্পিউটার ডিপার্টমেন্টের একজন বোলার, কম্পিউটার ডিপার্টমেন্টে সে পড়ে, সে কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র, কে জানতে চাইছে? এটা জানার আমার কি দরকার? বলে দিবে একজন বোলারের সর্বোচ্চ রান আপ 10 মিটার, এটা বলে দিলেই তো হয়। তো সেটা না বলে দেখো কত পেঁচাইছে। এবার রান আপ বলতে আসলে কি বুঝি দেখো, যারা রান আপ বুঝো নাই, দেখবা বোলার বল করার সময় দৌড়ে আসে না, দৌড়ে আসার পর বলটা ছুড়ে দেয় না। এই যে ধরো একজন বোলার, এই যে বোলার হাতে বল নিয়ে, এই যে বল নিয়ে দৌড় লাগাইছে, দৌড় লাগানোর পরে এইখানে এসে বোলার বলটা ছুড়ে দিছে, এই যে বলটা ছুড়ে দিছে, ঠিক আছে? তাহলে এখানে এসে বলটা এভাবে ছুড়ে দিছে, কি ক্লিয়ার? এই মাথার দিক দিয়ে এই যে এইভাবে ছুড়ে দিছে, ধর এই যে বলটা ছুড়ে দিছে। তো সে যখন বলটা ছোড়ে তখন তাকে গতিপ্রাপ্ত হইতে হয় 20 কিলোমিটার পার আওয়ার। তো মিটার পার সেকেন্ড এটা করলে 5.55 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ 120 সেন্টিমিটার পার স্কোয়ার। তাহলে 120 সেন্টিমিটার পার স্কোয়ার, তাহলে মিটার পার স্কোয়ারে 1.2 মিটার পার স্কোয়ার। এই তাহলে এর মান পাইলাম, ভি এর মান পাইলাম। যখন বল হাতে নিয়ে দৌড়ানো শুরু করছে সেই মুহূর্তে তো তার আদিবেগ 0, এটা তো কমন সেন্স। তার রান আপ, সর্বোচ্চ রান আপ দেখো, তার রান আপ হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে সর্বোচ্চ রান আপ।
তো সর্বোচ্চ রান আপ দৌড়াইতে হবে তাকে 10 মিটার, এর চেয়ে কম 9 মিটার দৌড়াইলে তার বল হয় নো বল, 11 মিটার দৌড়াই গিয়ে বল ছুড়লেও তার নো বল হয়। তাহলে তোমার ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বল করার সময় কত গতিবেগ প্রাপ্ত হয় এটাও তোমার দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি এখান থেকে এসটা বের করো না রে ভাই, এসটা বের করো। দেখো না তাকে কত দূরত্ব দৌড়ে গিয়ে বলটা করা লাগে, সেইটা এখানে এসের মানটা কত হচ্ছে সেটা বের করো। সেটা বের করে চেক করে দেখো যে তার সর্বোচ্চ রান আপ মিট করছে কিনা। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ম্যাথ সহজ। ঠিক আছে, ম্যাথটা তোলা কঠিন। তাহলে 5.55 পার স্কোয়ার, ইউ তো 0 স্কোয়ার প্লাস 2, এর মান 1.2s। কেউ আমার একটু বলবা এসের মানটা, কেউ একটু বলবা এসের মানটা? 12.86 মিটার, এইটা হচ্ছে তার রান আপ। তাহলে সে যদি 20 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে বল ছোড়ে, ঠিক আছে, বল ছোড়ার মুহূর্তে তার যদি ওই গতিবেগ হয় আর ত্বরণ যদি 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে তার রান আপ এসের মানটা হচ্ছে 12.86 মিটার, যা 10 মিটারের চেয়ে বেশি, যা তার সর্বোচ্চ রান আপ 10 মিটারের চেয়ে বেশি। তাহলে সে যদি এই যে এই লাইনটা পড়ো, সে রান আপের চেয়ে কম বা বেশি দূরত্ব দৌড়ে আসলে তার প্রত্যেকটি বল নো বল হয়। তাহলে যেহেতু সে 12.86 মিটার দৌড়াচ্ছে, তার রান আপের চেয়ে বেশি, তাহলে তো প্রত্যেকটা বল নো বল হবে। প্রত্যেকটা বলই এই দূরত্ব দৌড়ে গেলে প্রত্যেকটি বল নো বল হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বল যদি নো বল হয় তাহলে সে তো 1 ওভারও বল করতে পারবে না, তাহলে 1 ওভারও পারবে না। এইটাই হচ্ছে অ্যান্সার, 1 ওভারও পারবে না। ক্যাপ্টেনও দিবে বল করতে, 1 ওভারও বল করতে পারবে না। সব বল যদি নো বল করে তো ওর তো 1 ওভারও দিবে না। তাহলে অ্যান্সার হচ্ছে কোনো ওভারই সে বল করতে পারবে না, তারা বল দিবেই না। এইটা হচ্ছে কাহিনী। একজন বলছে দাদা ওভার কি? এই ওরেও ধরো তো, ওরে ওভার বুঝাও। কে এটা? মালিয়া ইসলাম। এ কোনোদিন ক্রিকেট খেলা দেখে না, এ লুডুই খেলছে আজীবন, এ লুডু খেলছে আজীবন, এ কোনোদিন ক্রিকেট খেলা দেখে না। ও বলতেছে ওভার কি? 6 বল, 6 বল সমান সমান 1 ওভার। বোলাররা বল করে না, তো দেখো একজন বল করার পরে এরপরে দেখবা আরেকজন বল করতে আসে, ওভার শেষ হলে নতুন বোলার আসে বল করতে। 1 ওভারে 6টা করে বল থাকে, ঠিক আছে, 6টা করে বল করতে পারে। ও খেলাই দেখে নাই, ও কোনোদিন ক্রিকেট খেলাই দেখে নাই। ওকে, তাহলে দেখো কত সুন্দর সুন্দর ম্যাথ করে ফেলছি আমরা। ভালো বুঝছে কিনা? ওকে, এইবার আসো তোমাদের একটা ম্যাথ করতে দিব, তোমরা এই ম্যাথটা আমাকে একটু করে দিবা। বলা হচ্ছে 200 মিটার উচ্চতার ভবন হতে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো একটা বল। খাড়া উপরে নিক্ষেপ করা হলো ভূমিতে পড়তে সময়। ঠিক আছে, এটা কর। ভূমিতে পড়তে কত সময় লাগে? দেখছো আমার হাতে লেখা কত সুন্দর। 200 মিটার উচ্চতার কোনো ভবন হতে একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হইলো উপরে। তো বস্তুটা ভূমিতে মাটিতে, ভবনের উপরে না। অনেক বলতে ভাই ভবনের উপর থেকে নিক্ষেপ করলে তো ভবনের উপরই পড়বে। না রে পাগল, তুমি ছাদের কিনারে গেছো, গিয়ে হাতটা বাইরে দিয়ে তারপরে উপরের দিকে ছুড়ে দিছো, তাহলে যখন পড়বে তখন আর ভবনের ছাদে পড়বে না, মাটিতে গিয়ে পড়বে, ভূমিতে গিয়ে পড়বে। তাহলে আমার একটু উত্তরটা বলে দাও। একজন বলছে 20.48, হৃদয় নাকি, হ্যাঁ হৃদয় বলছে 8.75, 4.08, খুব ভেরি গুড। মিতু দাস বলছে 4.08, অফি তাহমিদ বলছে 4.08, অজয় দেবনাথ বলছে 607। ওরে বাপরে, 607 কেমনি? 2.04, কে বলছে? জামিয়া বলছে, অজয় দেবনাথ বলছে 6.7। আচ্ছা, আরমান হোসেন বলছে 4.08, ভেরি গুড। আরেকজন কে জানো, মালিহা বলছে 8.75, ঠিক আছে। 4.08 অনেকে বলছে, গুড, ভেরি গুড। ফেসবুকে অনেকে বলতেছে সাদিয়া আলম
পূর্ণতা সাহা, ইব্রাহিম কাইফ, বাহ সুন্দর। এই তো তোমরা অনেকেই পারছো, ভেরি গুড ভেরি গুড। এমডি আব্দুল্লাহ বলছে 8.75। আচ্ছা গুড। যারা বলছো 4.08 তাদেরকে ধন্যবাদ, কারণ তাদের হয়নি। যারা বলছো 2.04 তাদেরকে আরও দুটো ধন্যবাদ, কারণ তাদেরও হয়নি। ঠিক আছে, কারণ তাদেরও হয়নি। যারা বলছো 6.67 তাদের আরও কয়েকটা ধন্যবাদ, 3টা ধন্যবাদ, কারণ তাদেরও হয়নি। এবার যারা বলছো 8 যেমন এমডি আব্দুল্লাহ আর মালিহা 8.75 বলছো দুইজন, তোমাদের হয়েছে, এটাই অ্যান্সার। এবার কথা হচ্ছে কি, এই যে তোমরা অনেকে ভুল করলা না, কেন ভুল করলে জানো? কারণ 9-10-এর সূত্রটা তুমি ঠিকঠাকভাবে খাটানো শিখো নাই। 9-10-এ পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর গতির সূত্রটা ঠিকঠাকভাবে তুমি শিখো নাই। এই ম্যাথটা আমরা পরে আবার করব। এবার আসো, পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর গতি লিখো। পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর গতি। বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এবং বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর জন্য ত্বরণ জি 9.8। ঠিক আছে, তো ত্বরণ নিয়ে পড়বে, ত্বরণ নিয়ে উঠবে আর কি। যদি উপরের দিকে ছড়ে দিই বেগ হ্রাস পাবে, মন্দন হবে। তো তখন মন্দন এ 9.8, মন্দন ধরে নাও মাইনাস। আর যদি নিচের দিকে পড়ে তাহলে বেগ বৃদ্ধি পাবে, তাহলে তখন ত্বরণ 9.8। এটা হচ্ছে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তো আসো আমরা সূত্রগুলা খাটাই, এই যে ম্যাথ করার জন্য ভালো করে জিনিসটাকে শিখব। তো দুটো টাইপ, জাস্ট দুইটা টাইপ। টাইপ 1 এটা হচ্ছে উপর থেকে খাড়া নিচে নিক্ষেপ। উপর থেকে খাড়া নিচে নিক্ষেপ। উপর থেকে খাড়া নিচে নিক্ষেপ। ধরো তুমি কোনো একটা ভবনের উপর আছো, বসে আছো। এই এবার ভবনের উপর থেকে একটা বস্তুকে এভাবে নিচের দিকে খাড়া নিচের দিকে ছুড়ে দিছো, অথবা ফেলেও দিতে পারো। দেখো ভালো করে চিহ্নগুলা বুঝতে হবে, ভালো করে হিসাব নিকাশ চিহ্ন সূত্র এগুলা বুঝতে হবে। তাহলে আদিবেগ হচ্ছে নিচের দিকে, ইউ আদিবেগ নিচের দিকে। এখন বস্তুটা এই বরাবর নামতে থাকবে, খাড়া নিচের দিকে নামতে থাকবে। আমি চাইতেছি টি সময় পর, ধরো ফেলে দেওয়ার 2 সেকেন্ড পর বা নিক্ষেপের 2 সেকেন্ড পর আমি বেগ চাইতেছি। তো নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তু ধরো এখানে গিয়ে পৌঁছাইছে, এখানে পৌঁছাইলো। এই পয়েন্টে তার শেষ বেগ কোন দিকে? শেষ বেগ নিচের দিকে, ভি। শেষ বেগ নিচের দিকে, সেটা হচ্ছে ভি। এই ভিটাই আমরা বের করতে চাই। তো তুমি 9-10-এ কি লিখতে জানো? একটা বস্তুকে যদি খাড়া নিচের দিকে নিক্ষেপ করা হয়, তুমি লিখতা ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। কেন প্লাস? যে ভাই দেখেন নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, জি এর পক্ষে, জি যেদিকে সেই দিকে, এই কারণে জির আগে প্লাস। আর যদি বলতাম আচ্ছা খাড়া উপরের দিকে নিক্ষেপ করতো, তখন টি সময় পর বেগ কত, ধরো 2 সেকেন্ড পর বেগ কত, তখন তুমি বলতে ভাই ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কেন মাইনাস জিটি? কারণ জি এর আগে মাইনাস হবে। এবার দেখেন জি তো নিচের দিকে, আমি জি এর বিরুদ্ধে ছুড়ে দিছি, জি এর বিপক্ষে ছুড়ে দিছি, এই কারণে জি এর আগে মাইনাস। ঠিক আছে, অনেকে ধরো এই জিনিসটা এভাবে বুঝছো না। এবার এই জিনিস মাথা থেকে টেনে জোর করে মাথা থেকে টেনে বাইরে বের করে ডাস্টবিনে ফেলে দাও। জি এর পক্ষে বলে প্লাস, জি এর বিপক্ষে বলে মাইনাস, নিচের দিকে বলে প্লাস, উপরের দিকে ছোড়ার কারণে জি এর আগে মাইনাস, এই সব ভোগাস কথাবার্তা এখন চলবে না। এটা মাথা থেকে টেনে জোর করে টেনে বাইরে বের করে একেবারে ডাস্টবিনে ফেলে দাও, যেন মাথার মধ্যে এইটা আর কখনো ঢুকতে না পারে। এই কারণেই, এই কনসেপ্টের কারণেই না তুমি একটু আগে যে ম্যাথটা আমি দিছি সেটা তুমি পারো নাই। তুমি চিহ্নের ব্যাপারটা এই গতির সূত্রের ক্ষেত্রে, নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর গতির ক্ষেত্রে সূত্র খাটানোর জন্য চিহ্নের যে ব্যাপারটা আছে সেই চিহ্নের ব্যাপারটা তুমি বুঝো নাই, এই কারণে তুমি ম্যাথটা পারো নাই।
তুমি যদি চিহ্নের ব্যাপারটা বুঝতা ঠিকঠাকভাবে, তাহলে একটু আগে তোমাকে যে ম্যাথটা দিয়েছিলাম সেটা তুমি পারতা। তাহলে এইবার আমি যেটা শেখাবো, যেহেতু তুমি ম্যাথ পারো নাই, তাহলে আমি যেটা শেখাবো সুন্দর করে সেটা মাথার মধ্যে ঢুকাবা, এইসব ফেলে দাও। আমরা কি করব, যে সকল ভেক্টর সেটা আদিবেগ, শেষ বেগ, অভিকর্ষ ত্বরণ, সরণ, যাই হোক, যারা ভেক্টর রাশি আর কি, তারা যারা উপরের দিকে ক্রিয়া করবে আমরা তাদেরকে ধরবো প্লাস, আর যারা নিচের দিকে ক্রিয়া করবে তাদেরকে আমরা ধরবো মাইনাস। ঠিক আছে? অনেকে এই ব্যাপারটাকে উল্টা করেও নিতে পারো, এটা তোমার ব্যাপার, আমার কোনো আপত্তি নেই। কেউ যদি বলো যে ভাই আমি নিচের দিকগুলাকেই প্লাস ধরে নিব, যদি বেগ নিচের দিকে থাকে তাহলে প্লাস, ত্বরণ যদি নিচের দিকে হয় প্লাস, তারপরে সরণ যদি নিচের দিকে থাকে আমি নিচের দিকটাকে প্লাস ধরবো, ওকে, আমার কোনো আপত্তি নেই, ধরতে পারো। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে উপরের দিক ওয়াই অক্ষের ধনাত্মক দিক প্লাস ধরবো, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক নিচের দিক এটাকে মাইনাস ধরবো। এটা হলে আমার হিসাব করতে সুবিধা হয়। এবং নর্মালি চিন্তা করো তো, মানে সবাই জনমত মানে যদি করা হয় তাহলে সবাই কিন্তু এটাই চাইবে যে উপরের দিকটাকে আমরা প্লাস ধরবো, নিচের দিকটাকে আমরা মাইনাস ধরবো। ওকে, তাহলে উপরের দিকটা কি প্লাস, নিচের দিকটা মাইনাস। যে সকল ভেক্টর উপরের দিকে তাদের আগে কি বসাবো প্লাস, যে সকল ভেক্টর নিচের দিকে তাদের আগে কি বসাবো, যে সকল ভেক্টর নিচের দিকে তাদের আগে কি বসাবো মাইনাস। তাহলে আসো এবার, তাহলে ইউ আদিবেগ, ভি হচ্ছে নিচের দিকে, আদিবেগ নিক্ষেপ করছিও নিচের দিকে, দুইটার ডিরেকশন দেখানো আছে। অভিকর্ষ ত্বরণ অলওয়েজ, অভিকর্ষ ত্বরণ অলওয়েজ নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ অলওয়েজ, অভিকর্ষ ত্বরণ পৃথিবী টানতেছে নিচের দিকে, তাহলে অভিকর্ষ বল নিচের দিকে, বলের কারণে ত্বরণ সেটাও হবে নিচের দিকে। তাহলে এবার আমরা সূত্র লিখব, কোন সূত্র, বেগ সংক্রান্ত, বেগ সংক্রান্ত সূত্র। তাহলে বেগ সংক্রান্ত সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ জি টি। এই দেখো সূত্র লিখছি, ভি ইকুয়াল টু ইউ জি টি। জি কোন দিকে, সবাই বোর্ডে থাকো, জি কোন দিকে, অলওয়েজ নিচের দিকে, জি এর আগে চোখ বন্ধ করে মাইনাস, দুনিয়ার সকল ক্ষেত্রে। ইউ কোন দিকে, আদিবেগ ইউ কোন দিকে, নিচের দিকে, ইউ এর আগে মাইনাস। ঠিক আছে, ইউ এর আগে মাইনাস। বলো শেষ বেগ ভি কোন দিকে, ভি কোন দিকে, নিচের দিকে, তাহলে ভি এর আগে এই যে মাইনাস, সবার আগে মাইনাস। তাহলে আলটিমেটলি কি হইল, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তুমি 9-10-এ ভুল কিছু শেখো নাই, তুমি শিখছো পরের জিনিসটা, আগের জিনিসটা শেখো নাই, এই লাইনটা শেখো নাই, তুমি এই লাইনটা শিখছো। তাহলে সবার আগে তো মাইনাস, তাই তো? তো সবার আগে যদি মাইনাস হয় তাহলে আলটিমেটলি সবার আগে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো এইটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে ঘটনা। তো শোনো, আমরা যদি ভি বের করি না, ভি এর আগে কিছু দেওয়ারও দরকার নেই। এই সূত্র শুধু তোমাকে মান দেয় না, মানের পাশাপাশি জানো দিকও দিয়ে দেয়। ভি এর আগে কিছু দিবা না, তুমি একটু কম বুঝো, ধরো তুমি বুঝো না কিছু, তোমাকে সমীকরণ দায়িত্ব নিয়ে বুঝাই দিবে। কেমনে, এটা মাইনাস ইউ, এটা মাইনাস জিটি, কারণ জি এর আগে অলওয়েজ মাইনাস, নিক্ষেপ করছো নিচের দিকে, মাইনাস দিছো, তোমাকে বলছে এই টি সময় পর বেগ বের করো। তো তুমি সূত্র লিখে বেগ বের করতেছো, তুমি ভি এর আগে কিছু দিবা না, কারণ ভি তুমি বের করতেছো, এই কারণে ভি এর আগে কিছু দেওয়ার দরকার নেই। এইবার তুমি দেখো মাইনাস সামথিং, মাইনাস সামথিং, -2 -3, -2 -3 -5, মাইনাস সামথিং, তার সাথে আরো মাইনাস সামথিং যোগ করলে বড় একটা মাইনাস সামথিংই হবে, কি তাই না? তো এই যে মাইনাস বেগটা কি হচ্ছে, এখানে অ্যান্সারটা কি আসতেছে, মাইনাস, এসে তোমাকে বুঝাই দিচ্ছে যে দেখো বেগটা নিচের দিকে। ধরো আসলো -10, তাহলে তোমাকে বুঝাই দিবে যে বেগের মান 10, কিন্তু সামনে একটা কি আছে মাইনাস, তার মানে নিচের দিকে বেগের মান 10। তাহলে এই সূত্রের দায়িত্ব শুধু মান দেওয়া না, মানের পাশাপাশি দিক দেওয়া কিন্তু দায়িত্ব। আমরা দিকের ব্যাপারটাও কিন্তু এই সূত্র দিয়ে বুঝে যাব। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে সূত্র হচ্ছে এটা যে ভি ইকুয়াল টু -ইউ মাইনাস জিটি, এটা হচ্ছে বেগ সংক্রান্ত সূত্র। বেগের আগে কিছু দিব না, বিয়ের আগে আমরা কিছু দিব না। তাহলে বেগ সংক্রান্ত সূত্র হলো। এইবার আসো সরণের হিসাব, সরণ সংক্রান্ত সূত্র। তাহলে সরণ সংক্রান্ত সূত্র দেখো, এখানে সরণের পরিচয়টা কি খুব ভালো করে বুঝবা। সরণের পরিচয় হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বী দূরত্ব, শেষ বিন্দুর লম্বালম্বী, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বী দূরত্ব। কই আদি বিন্দু, কই, এই যে আদি বিন্দু, দেখো আদি বিন্দু, শেষ বিন্দু,
তো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব, এটাই হচ্ছে সরণ। তাহলে এটা হচ্ছে এইচ। ডিরেকশনটা সবসময় কোন দিকে হবে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে ডিরেকশন সবসময় এটা হবে। তাহলে এবার আমরা সরণ সংক্রান্ত সূত্রটা লিখতে চাই। তাহলে সরণ সংক্রান্ত সূত্র হবে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কয়ার। এবার তোমার দায়িত্ব, তুমি এবার আমাকে বুঝাবা। বলো বলো। জি এর আগে অলওয়েজ মাইনাস, ছোড়া হয়েছে কোন দিকে? নিচের দিকে, আদিবেগ মাইনাস। এইচ কোন দিকে? এইচ নিচের দিকে, এইচ এর আগেও মাইনাস। তাহলে আলটিমেটলি সূত্র কি হলো? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। ওই একই জিনিসই হলো। এইচও নিচের দিকে, তাহলে এইচ এর আগেও মাইনাস। কিন্তু এইচ এর আগে তুমি কিছু দিবা না, তুমি এইচ বের করতে চাও। ধরো যখন তুমি এইচ বের করতে চাও তখন এইচ এর আগে কিছু দিবা না। তোমার এইচ সমান সমান মাইনাস ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তুমি যখন মান বের করবা, দেখো মাইনাস ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, সেম প্রসিডিওর। মাইনাস ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস সামথিং মাইনাস এনিথিং, তাই না? মাইনাস হয়ে গেল না? তাহলে এইচ এর মানটা মাইনাস, বুঝাই দিল যে তুমি যে নিক্ষেপ করছো, নিক্ষেপ বিন্দুর উপরে না, নিক্ষেপ বিন্দুর নিচে 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 বলে এইচ এর আগে মাইনাস চলে আসে। এই সেম জিনিস, বুঝতে পারছো? তাহলে এই সূত্রগুলো এইভাবে বুঝতে হবে, ডিরেকশনটা এইভাবে বুঝতে হবে। এইবার আসো টাইপ 2, আসো টাইপ 2। টাইপ 2 হচ্ছে খাড়া উপরে নিক্ষেপ, খাড়া উপরে নিক্ষেপ। তাহলে ধরো তুমি ভূমি থেকে, এই যে ভূমি থেকে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছো। কত বেগ? আদি বেগ। শোনো এবার ভালো করে, বস্তুটা উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, গিয়ে এখানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, গিয়ে তার বেগ হবে 0, দিয়ে তারপরে আবার বস্তু নিচের দিকে এসে ভূমিতে পড়বে। তবে আমি এখানে একটু ভুল চিত্র আঁকছি। কি ভুল? ভুলটা হচ্ছে যে বরাবর যে পথে নিক্ষেপ করবা, নিক্ষেপ করছো, আবার এই বরাবরই পড়বে, যে পথে উঠবে ওই পথে নামবে। কিন্তু কথা হচ্ছে আমি কি করছি, একটু বাঁকাই দিছি না? কেন? একটু বাঁকাই না দিলে তুমি বুঝতে পারত না, বা তোমার আমি বুঝাইতে পারতাম না যে উঠলো, এই দেখো নামলো। তো এইটুকু ভুল ক্ষমাযোগ্য, হ্যাঁ এইটুকু ভুল, কিন্তু বাস্তবে এটা হবে। খাড়া উপরে উঠবে, ওই পথে আবার নিচে নামবে, বাস্তবে এটা হবে। তাহলে এইটুকু ভুল আমাকে ক্ষমাযোগ্য, হ্যাঁ। এইবার দেখো বস্তু উপরে উঠতেছে, তো বস্তু ধরো এইখানে পৌঁছাইছে, এই পয়েন্টে আছে। আমি চাইলাম টি সময় পর এই পয়েন্টে তার বেগ কত। দেখো তো এই পয়েন্টে বেগের ডিরেকশনটা, শেষ বেগের ডিরেকশনটা কোন দিকে? এই যে শেষ বেগ, তার ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে। যতই উপরের দিকে উঠবে বেগ কমবে 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 কমবে, 0। দেন এবার নিচের দিকে নামতে থাকবে, আবার বেগ বাড়বে 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 বাড়বে, এইখানে যখন এসে পৌঁছাবে, এইখানে যখন এসে পৌঁছাবে তখন যে বেগে নিক্ষেপ করা হয়েছিল ওই বেগই আবার ফেরত পাবে। তাহলে ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি শেষ বেগ দেখায় তাহলে কিন্তু ভাই নিচের দিকে, শেষ বেগ নিচের দিকে। তাহলে ভি দেখো উপরের দিকেও হতে পারে, ভি আবার দেখো নিচের দিকেও হতে পারে, ঠিক আছে? ভি উপরের দিকে হতে পারে, ভি আবার নিচের দিকেও হতে পারে। তো এইবার আমরা বেগ সংক্রান্ত সূত্র লিখতে চাই। বেগ সংক্রান্ত, ভি ইকুয়াল টু ইউ জিটি। জি এর আগে, ভাই জি এর আগে অলওয়েজ মাইনাস, জি সবসময় নিচের দিকে কাজ করে, জি সবসময় নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ সবসময় ডিরেকশন নিচের দিকে। তাহলে জি এর আগে অলওয়েজ মাইনাস। ইউ এর আগে, ইউ কোন দিকে? দেখো ইউ কোন দিকে, আদিবেগ কোন দিকে? উপরের দিকে। এবার ইউ এর আগে এবার প্লাস। এবার কথা হচ্ছে ভাই বি এর আগে কি দিব? দিব না কিছু। বি এর আগে এবার কিছু দিব না, কিছুই দিব না। আগেও দিই নাই, আগেরটাতেও দিই নাই, এবারও দিব না কিছু। কেন? আমি অবুঝ, আমি বুঝি না কিছু, আমি বি এর মানটাই তো বের করতে চাই। এই সূত্রের কাজ হচ্ছে বি এর আমাকে মানও দিবে, দিকও দিবে। বি এর মানটা এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যদি প্লাস হয় বুঝবো উপরে উঠতেছে, যদি শূন্য হয় বুঝবো সর্বোচ্চ উচ্চতায়, যদি মাইনাস হয় বুঝবো এবার নিচে নামতেছে। তাহলে বি এর আগে প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। তাহলে মান এসে আমাকে বুঝাই দিবে। তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। সে
ধরো হিসাবে সুবিধার জন্য জি হচ্ছে 10 ধরো, আর একটা বস্তুকে ধরো নিক্ষেপ করা হয়েছে 20 মিটার পার সেকেন্ড দিকে, ঠিক আছে সে। তাহলে এইবার তুমি বেগ বের করবা কখন? নিক্ষেপের 1 সেকেন্ড পর বেগ, 1 সেকেন্ড পর। তাহলে 1 সেকেন্ড পর বেগ যদি তুমি বের করো, এই যে এই সূত্র, নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, তাহলে +20 মাইনাস জি, জি এর মান 10 গুণ 1। দেখো তো বেগের মানটা কত আসলো, দেখো দেখো এখান থেকে বেগের মানটা কত আসলো, +10 মিটার পার সেকেন্ড। বলো কি বুঝলাম? বুঝলাম বস্তুর বেগের মান 10 প্লাস মানে এখনো উপরে উঠতেছে, এটাই বুঝলাম, এই যে প্লাস দিয়ে এটাই বুঝলাম। এবার আমি চাইলাম 2 সেকেন্ড পর বেগ কত, তাহলে ভি ইকুয়াল টু +20 মাইনাস 10 ইন্টু 2 +20 মাইনাস জি 10 2, তাহলে কত বেগ? 0। 0 মানে কি? বস্তু এখন সর্বোচ্চ উচ্চতায়, বুঝে গেলাম যে বেগের মান 0, তার মানে বস্তু এখন সর্বোচ্চ উচ্চতায়, তাহলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে। 3 সেকেন্ড পর বেগ, 3 সেকেন্ড পর বেগ, তাহলে +20 মাইনাস 10 ইন্টু 3, 3 10 কে 30, 20 বিয়োগ 30 মাইনাস 10 মিটার পার সেকেন্ড, মাইনাস 10 মিটার পার সেকেন্ড। বেগের মান কত? 10, সামনে কি মাইনাস, মাইনাস মানে কোন দিকে? নিচের দিকে, তাহলে বুঝতে পার নিচে নামতেছে। তাহলে দেখছো এই সূত্রের কাজ শুধুমাত্র মান দেওয়া না, মানের পাশাপাশি দিকও বুঝাই দিচ্ছে, মানের পাশাপাশি দিকটাও বুঝাই দিচ্ছে। তাহলে হয়ে গেল এটা। এবার আসো সরণ, সরণ সংক্রান্ত হিসাব করব। তাহলে বস্তুর সরণ, এবার ভালো করে এই লাইনটা একটু আরেকবার পড়ো। সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু লম্বালম্বি দূরত্ব, ঠিক আছে? কোন পথে আসলো ম্যাটার করে না, কোথায় আসলো সেটা ম্যাটার করে। তাহলে ভালো করে বোঝো তো, বস্তু এখান থেকে নিক্ষেপ এখানে যখন, তখন সরণটা দেখো, এখান থেকে নিক্ষেপ করছো বস্তু এখানে, সরণটা দেখো আমারে, এখানে যখন থাকবে তখন এইটা হচ্ছে সরণ, আদি বিন্দু শেষ বিন্দু, এই যে ডিরেকশন, এই যে এটা হচ্ছে সরণ এইস। এবার বস্তু যখন এখানে পৌঁছাইছে, এখানে যখন পৌঁছাইলো তখন সরণ হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে সরণ, এই যে উপরে উঠে এখানে আসলো, এইটা হচ্ছে সরণ। কি এটা বলা যাবে? এটা বলা যাবে? এটারে সরণ বলা যাবে? খবরদার না, এটা সরণ না। কোন পথে আসলো এটা দূরত্ব ভাই, এটা দূরত্ব, এটা সরণ না। এটারে কেউ সরণ বললে ভুল হবে, এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো, এটা সরণ না, ওইটা নিয়ে ম্যাথ করবো না আমরা। সরণ হচ্ছে বস্তু এখানে ছিল, বস্তু এখানে, তাহলে বস্তুর উলম্ব উচ্চতা কত? এই যে এখানে। কোন পথে আসছে এটা ম্যাটার করে না, কই ছিল কই আসছে এটাই ম্যাটার করে। তাহলে এটাই হচ্ছে এইস, এটাই হচ্ছে সরণ এইস। তাহলে এই পয়েন্টের সরণ এটা এইস, এই পয়েন্টের সরণ এটা এইস। একটা জিনিস খেয়াল করে দেখো, এই পয়েন্টের সরণ উপরের দিকে পজিটিভ, বেগ শেষ বেগ ভি উপরের দিকে পজিটিভ, কিন্তু এই পয়েন্টটাতে দেখো সরণ কিন্তু পজিটিভ, সরণ কিন্তু নেগেটিভ না, সরণ পজিটিভ। দেখো নিক্ষেপ বিন্দুর উপরে, সরণ কিন্তু উপরে, কিন্তু নিচের দিকে বস্তু নামতেছে, তাহলে বেগ কিন্তু নিচে, তাহলে বেগটা নেগেটিভ, সরণটা হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে এবার সরণের হিসাবটা, সরণ সংক্রান্ত হিসাব। তাহলে সরণ সংক্রান্ত, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে মাইনাস, আদিবেগ ইউ উপরের দিকে প্লাস, এইচ এর আগে কি দিব? কিছু দিব না রে ভাই, এইচ এর আগে কিছু দিব না, এইচ এর মানটাই তো বের করতে চাই। আমাকে এইচ এর মানও দিবে দিকও দিবে, ঠিক আছে? এই সূত্রটা মানও দিবে দিকও দিবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইচ এর মান যদি পজিটিভ আসে আমি বুঝবো নিক্ষেপ বিন্দুর উপরে, যদি এইচ এর মান 0 আসে আমি বুঝবো মাটিতে পড়ে গেছে নিক্ষেপ তলে। এইচ এর মান নেগেটিভ কে আসতে পারে বলো তো, বলো বলো বলো, নেগেটিভ কে আসতে পারে এইচ এর মান, বলো পারে? নেগেটিভ কে আসতে পারে, দেখি আমরা একটু দেখাই। তুমি মনে করো ভূমিতে দাঁড়ায় নিক্ষেপ করছো, এই যে ভূমিতে দাঁড়ায় কোন একটা বস্তুকে নিক্ষেপ করছো, কোন দিকে? উপরের দিকে। বস্তু এইখানে পৌঁছাইলো, তারপরে বস্তু এইখানে আসলো। তাহলে দেখো আমি যদি বলি এই পয়েন্টে সরণ, এই পয়েন্টে সরণ, তাহলে এই পয়েন্টে সরণ পজিটিভ, এই পয়েন্টে সরণ সবচেয়ে বেশি পজিটিভ। বস্তু যখন এই পয়েন্টে, তখন আদি বিন্দু এটা, কোন পথে ঘুরে আসছে ওটা দেখবো না ভাই, সরণ এইটা। বস্তু যখন এইখানে পড়ে গেছে তখন সরণ এইচ 0। নেগেটিভ হতে পারে? হ্যাঁ পারে পারে পারে, যদি গর্তের মধ্যে পড়ে। বস্তু যদি গর্তের মধ্যে পড়ে তাহলে এইচ নেগেটিভ হবে,
অথবা কোনো একটা ভবনের উপর থেকে, ধরো একটা ভবন, এই ভবনের উপর থেকে একটা বস্তুকে ছুড়ে দিছো, এই যে ভবনের উপর থেকে ছুড়ে দেওয়া হয়েছে, বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় এই যে নিচে নামলো, এই নিচে নামলো, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তারপরে গিয়ে নিচে নামলো। তাহলে বস্তু যদি এইখানে আসে না, এইখানে যদি যায় না, তাহলে তার স্মরণ নেগেটিভ। ঠিক আছে, বলো তো কোনটুকু স্মরণ, কোনটুকু? এইটুকু, এই যে স্মরণ, এটা বলবা, বললে কিন্তু মায়ের হবে, একেবারে উত্তম মধ্যম মায়ের। স্মরণ হচ্ছে এই যে আদি বিন্দু আর এইটা শেষ বিন্দু। তাহলে আদি বিন্দুর শেষ বিন্দুর লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব আদি থেকে শেষের দিকে। এইবার দেখো এইচ কিন্তু নেগেটিভ, তাহলে এইচ নেগেটিভ হতে পারে। তো এটা আমার বোঝার দরকার নেই, আমাকে ম্যাথ করে বুঝাই দিবে, তাহলে এইচ নেগেটিভ হবে তখন। ঠিক আছে, ম্যাথ আমাকে বুঝাই দিবে, এই সূত্রের দায়িত্ব বুঝাই দেওয়া, আমার দায়িত্ব না, ও বুঝাই দিবে, ও আমাকে বুঝাই দিবে, আমি টি এর মান বসানোর পরে এইচ এর মানটা পেয়ে যাবো। আর যদি দেখি কখনো টি বের করতে হইতেছে, এইচ দেওয়া আছে, টি বের করতে হয়েছে, তাহলে তো বুদ্ধি খাটা এইচ এর মানটা কি হবে, নেগেটিভ নাকি পজিটিভ, সেটা আমরা বুঝে নিব, কোনো সমস্যা নেই। এবার আসে একটা ম্যাথ তোমাদের করতে দিছিলাম, কিন্তু তোমরা গণহারে ডাব্বা দিছো, তো সেই গণহারে ডাব্বা দেওয়া ম্যাথটা একটু করি আমরা। আসো, কি বলছে দেখি। বলা হচ্ছিল 200 মিটার উচ্চতার কোনো ভবনের উপর থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। 20 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো ভূমিতে পড়তে সময়। বস্তুটির ভূমিতে পড়তে কত সময় লাগবে? ঠিক আছে, বস্তুটির ভূমিতে পড়তে কত সময় লাগবে, এটাই তো কোশ্চেন। আসো দেখি চিত্র আঁকি দেখি কাহিনী কি। এই যে ভবনের উচ্চতা 200 মিটার, এই ভবনের উপর থেকে একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড। বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইলো, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় বস্তু এসে ভূমিতে পড়ছে, এইখানে পড়ছে। এই বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইলো, বেগ 0 হইলো, তারপরে এসে বস্তু মাটিতে পড়লো, ভূমিতে পড়লো। তো এই হচ্ছে আমাদের চিত্র। তো ভূমিতে পড়তে সময়। তো শোনো, ম্যাথ অনেকভাবে করা যায়, ভেঙে ভেঙে করা যায়, একবারে করা যায়। তুমি একবারে করবা, স্মার্ট ওয়েতে করবা, তাহলে ভালো করে বুঝো। অনেক জায়গায় অনেক কনফিউশন থাকবে, ক্লিয়ার করে নাও, জিনিসগুলো ক্লিয়ার করে নাও। 9, 10-এ ক্লিয়ার হয়ে না থাকলে এখনই ক্লিয়ার করে নাও। দেখো ভাই, বস্তু এখান থেকে নিক্ষেপ করছি, এইভাবে ঘুরে এসে এখানে পড়ছে, নিচে পড়ছে। তো আমাদের কথা হচ্ছে স্মরণ এটা না, স্মরণ হচ্ছে আদিবিন্দু, আদিবিন্দু ছিল, এটা শেষ বিন্দু, আদিবিন্দু শেষ বিন্দু লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব স্মরণ। এই যে এটাই হচ্ছে স্মরণ, স্মরণের মান কত? এইচ কিন্তু এইটা না। তাহলে এখান থেকে নিক্ষেপ করলে যদি এইভাবে এসে নিচে পড়ে, তাহলে এইচ কিন্তু এটাই, স্মরণ কিন্তু এটাই। তো সেটা কত মিটার? 200 মিটার। আমরা কি বের করব? টি বের করব। আদি বেগ কত? 20। তাহলে দেখো, কেউ লিখো না, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। জি এর আগে অলওয়েজ মাইনাস। কোন দিকে ছুড়ে দেওয়া হয়েছে বস্তুটাকে? কোন দিকে ছুড়ে দেওয়া হয়েছে? উপরের দিকে, সামনে প্লাস। এইবার এইচ এর আগে কি দিব? চিহ্ন কি দিব? কিছু দিব না, তাই না? এইচ এর মানটাই তো আমরা বের করতে চাই। তাহলে এইচ এর মান পজিটিভ আসলে বুঝবো নিক্ষেপ বিন্দুর উপরে, নেগেটিভ আসলে বুঝবো নিক্ষেপ বিন্দুর নিচে, তাই না? এটাই তো কথা বলছিলাম। কিন্তু কথা হচ্ছে এইচ বের করলে এইচ এর মান হিসাব করার সময় এইচ এর আগে কিছু দিব না। এইচ এর মান হিসাব করার সময় এইচ এর আগে কিছু দিব না। এখানে কি তুমি এইচ এর মান বের করবা? এখানে তো সময় বের করবা, তাই না? এইচ এর মান কি হবে? সময় বলবে। পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সময়ের মান বসাইলে আমি পাবো, তাই না? এই কথাগুলোই তো বলছিলাম যে এইচটা পজিটিভ না নাকি নেগেটিভ কে বলবে? সময়। ভাই সময়েরই তো মুখ বন্ধ এখানে, সময় কেমনে বলবে? এখানে তো সময় বের করবা তুমি। প্রশ্ন পড়ো, ভূমিতে পড়তে কত সময় লাগবে, সময়টাই তো তুমি বের করতে চাইতেছো, কি তাই না? তাহলে সময় যদি বের করতে চাও তো সময় কেমনে বলবে?
তাহলে এইচ কিন্তু বুঝে বসাইতে হবে। তো বোঝো না, চিত্র আছে তো, এখান থেকে নিক্ষেপ করছি, এইভাবে ঘুরে এসে পড়ছে তো নিচে। তাহলে আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা। তাহলে আদি বিন্দু শেষ বিন্দুর লম্বালম্বি দূরত্ব নিচের দিকে। তাহলে এইচের আগে মাইনাস দিতে হবে এখানে, এইচের আগে মাইনাস, কারণ তুমি টি বের করবা। ঠিক আছে, তাহলে এইচের আগে মাইনাস, তাহলে -200, ইউ এর মান 20 টি -4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 টি স্কোয়ার -20 টি -200 = 0। এটা দ্বিঘাত সমীকরণ আসছে। কে সলভ করবে, তুমি না আমি? কে সলভ করবে? সলভ করো। অতএব T1 ক্যালকুলেটর সলভ করে, অতএব T2 দুইটা মান আসবে, বের করো। একটা আসবে 8.74 এত সেকেন্ড, আর একটা মান আসবে, বলো সেটা মানটাও আমি শুনতে চাই। আরেকটা মান আসবে, বলো সেটাও আমি শুনতে চাই। -4.66 -4.66 এত সেকেন্ড, এটাও আসবে। সময় একটা ঋণাত্মক আসলো আর একটা ধনাত্মক আসলো, সময় ঋণাত্মক আসলো, সময় ধনাত্মক আসলো, সময় ঋণাত্মক হতে পারে না, ধনাত্মকটাই অ্যান্সার, শেষ। ঠিক আছে, একবারে ম্যাথ করে ফেলছি আমরা। শোনো, তুমি এই ম্যাথ 9-10-এ করছো। 9-10-এ কীভাবে করছো জানো? ভেঙে চুরে ভেঙে চুরে ভেঙে চুরে ভেঙে 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 করছো। আর এখানে আমি একবারে করছি, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, একবারে করছি, এটাই হচ্ছে পার্থক্য। এখন অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমি জানি। যেমন একজনের এরকম একটা প্রশ্ন আছে যে, ভাই আপনি কি করলেন এটা? আপনি তো এইখান থেকে এইখানে আসার সময়টা বের করলেন, এইখান থেকে এইখানে আসার সময় বের করলেন, এইটুকু সময় তো নিলেন না। এইরকম একজনের প্রশ্ন আছে। কথা হচ্ছে, আমি নিছি, আমি পুরো সময়টাই বের করছি, আমি পুরো সময়টাই বের করছি, আমি ঠিকঠাক সময়টাই বের করছি। আদিবেগ উপরের দিকে, সরণ নিচের দিকে নিছি না, আমি ঠিকঠাক সময়টাই পুরো পথের সময়টাই আমি বের করছি। এখন তোমার যেহেতু মনে হয়েছে না ভাই আপনি তো এখান থেকে এইখানে আসলো এইটুকু সময় বের করলেন না, আচ্ছা আসো তুমি ভেঙে চুরে করো, দেখো তো বুঝতে পারো কিনা। আমি তোমার 2 ধাপের কষ্ট 1 ধাপ করে ফেলছি, তুমি 2 ধাপে করতা সেই ম্যাথটাকে আমি 1 ধাপে করে ফেলছি, এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এখন আসো তোমার মতো করে করি, তাহলে তোমার মতো করে করি, ভেঙে চুরে করি, আসো। তাহলে এই হচ্ছে ভবন, 200 মিটার। ভবনের উপর থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে, ইউ এর মান 20। বস্তু সর্বোচ্চ উচ্চতায় যাবে, গিয়ে আবার এখানে আসবে। তাহলে তুমি আগে এইটুকু সময় বের করো, এইখানে আসার সময়টা বের করো, এই সময়টা T1 বের করো, T1। এইটা হচ্ছে উড্ডয়নকাল, এটা হচ্ছে কোনো বস্তুর উড্ডয়নকাল। এই যে এইটুকু কি উড্ডয়নকাল, 2u/g, জানো তো? তাহলে T1 হচ্ছে 2u/g। তাহলে 2u এর মান, কেউ একটু আমাকে হেল্প করো, 9.8। এই যে যারা গণহারে উত্তর বলছিল না, গণহারে 4.08 বলছিল না, তারা এই কাজ করছিল। এটার অ্যান্সারটা বলো তো, 2 × 20 / 9.8। এই যে 4.08, এই যে গণহারে সবাই এই অ্যান্সার দিছিল আন্দাজে। তাহলে ভূমিতে পড়ার সময় তোমরা বের করো নাই, যারা 4.08 বলছিল তারা কি করছিল, এখান থেকে এইখানে আসতে যেটুকু সময় উড্ডয়নকাল ওটাই বের করছিল। এইবার আসো, আচ্ছা আমি এখান থেকে এইটুকু বের করলাম, এইবার আসো এইখান থেকে এইখানে পড়ার সময়টা আমি বের করব। তাহলে এই যে সময়টা, এই সময়টাকে আমি বললাম T2, এই সময়টাকে ধরলাম T2। এইবার শোনো, বস্তু তো উপরের দিকে নিক্ষেপ করছি, উপরে গিয়ে আবার নিচে এসে পৌঁছাইছে। এই পয়েন্টে তার বেগ কত এবং কোন দিকে? এই পয়েন্টে তার বেগ এই পয়েন্টে তার বেগ 20 মিটার পার সেকেন্ড, কিন্তু কোন দিকে? নিচের দিকে। কেন? এই কলমটাকে ভালো করে শোনো, এটা তো তোমার জানার কথা। এই কলমটাকে আমি যে বেগে ছুঁড়ে দিব, আমার হাতে পৌঁছানোর সময় সেই বেগে আমি ক্যাচ ধরবো। এই যে ছুঁড়ে দিলাম, এই ক্যাচ দিয়ে ধরলাম না, ওই একই বেগে ক্যাচ ধরছি। যে বেগে ছুঁড়ে দিব সেই বেগে আবার ক্যাচ ধরবো। কেন? বেগে ছুঁড়ে দিলাম, বেগ কমতে 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 0, আবার বেগ বাড়তে 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 যখন আসবে তখন সেই বেগই হবে, কিন্তু আগেরবার বেগ ওঠার সময় উপরের দিকে ছিল, এইবার নিচের দিকে। এই তো কাহিনী। তাহলে বেগ কত? 20 ছিল উপরের দিকে, ওঠার সময় 20 নিচের দিকে। তাহলে এবার এইখান থেকে এইখানে যখন আসতেছে,
এখান থেকে এখানে যখন আসতেছে তখন এই যে 200 মিটার অতিক্রম করতেছে, দ্যাট ইজ এইচ। তাহলে আদিবেগ 20, সরণ এইচ 200, আর টি এর মান বের করতে হবে। তাহলে করি, আসো। এইচ ইকুয়াল টু ইউটি, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে মাইনাস। এবার এই আদিবেগ ইউ এবার নিচের দিকে, এখান থেকে এখানে আসার সময় বের করতেছি। এই যে দেখো নিচের দিকে মাইনাস, এখান থেকে এখানে আসলো এইচ নিচের দিকে মাইনাস, মাইনাস 200 মাইনাস 20t মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 টি স্কোয়ার প্লাস 20t মাইনাস 200 ইকুয়াল 0। অতএব টি1 বের করব, আর একটা হচ্ছে টি2 বের করব। হয়েছে কি ক্লিয়ার? তাহলে টি1 এর মান এবার আমি জানি কত আসবে, 4.66 এত সেকেন্ড আসবে পজিটিভ, আর মাইনাস 8.74 এইটা আসবে নেগেটিভ। নেগেটিভ হতে পারে না, তাহলে সময় হবে পজিটিভ এইটা। তাহলে মোট সময় কত? তাহলে মোট সময় টি ইকুয়াল টু টি1 প্লাস টি2, টি1 প্লাস টি2 4.08 আর 4.66 যোগ করে দেখো, 8.74 এত সেকেন্ড। তাহলে ভেঙে চুরে করলে এইটা, এই ভেঙে চুরে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ না করে করছি 1 ধাপ, এটাই হচ্ছে কাহিনী। বুঝছো? ডিরেকশন দিকগুলো যদি তুমি ঠিক বসাও তাহলে ম্যাথ কিন্তু একবারে হয়ে যায়। এই চিহ্নগুলো যদি ঠিক করে বসাও তাহলে একবারে হয়ে যায়, এত আর ভেঙে 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 করা লাগে না। কি কথা বুঝছো? এবার শোনো, তোমার একটা কথা বলি, দেখো তুমি এখন প্রমাণও পেয়ে যাবা। তুমি বলো তো, এই কলমটাকে ধরো আমি ভূমি থেকে 200 মিটার উচ্চতায় আছি, আমি 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করব, নিক্ষেপ করে আমি মাটিতেই ফেলবো। তাহলে কয়ভাবে মাটিতে ফেলতে পারি? 2 ভাবে। খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, উপরে উঠে মাটিতে পড়বে, আর একটা হচ্ছে ডিরেক্ট নিচের দিকে নিক্ষেপ করব, ডিরেক্ট নিচে গিয়ে মাটিতে পড়বে। 2 ভাবে। তাহলে কোনো একটা বস্তুকে দেখো, শোনো, কোনো একটা বস্তুকে, এটা একটা ভবন, কোনো একটা বস্তুকে তুমি ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করতে পারো, আবার ডিরেক্ট ওই বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করে ভূমিতে পাঠাইতে পারো। ঠিক আছে? 2 ভাবে মাটিতে পাঠাইতে পারো। যদি এইভাবে নিক্ষেপ করো তাহলে বেশি সময় লাগবে যাইতে, এইভাবে নিক্ষেপ করলে সময় লাগবে বেশি, আর এইভাবে নিক্ষেপ করলে সময় লাগবে কম। কি বুঝছো? তো আমরা ম্যাথ করার পরে, ম্যাথ করলে এই দুটো সময়ই পাই। কেমনে? এখানে যখন হিসাব করছিলাম তখন আমরা এই পুরো সময়টা এইটা বের করছিলাম, এই সময়টা আসছিল 8.74 সেকেন্ড। এইবার দেখো আর একটা সময় আছে, এটা তো উপরের দিকে নিক্ষেপ করে ভূমিতে পাঠানো, তাহলে ওই একই বেগে নিচের দিকে নিক্ষেপ করে ভূমিতে পাঠানো যাইতো। তাহলে সেই ক্ষেত্রে এই সময়টা আসতো প্লাস, এই সময়টা আসতো মাইনাস। বুঝলা? তাহলে উপরের দিকে নিক্ষেপ করে ভূমিতে পাঠানোর সময় হচ্ছে 8.74, আর যদি 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ না করে নিচে নিক্ষেপ করতাম তাহলে ডিরেক্ট নিচে চলে আসতো, তখন সময় একটু কম লাগতো, সেইটা হইতো 4.66। একটা ম্যাথ হিসাব করার আগে, মানে হিসাব করার চেয়ে ফিল করাটা জরুরি বেশি। তাহলে এই দুটো টাইম হচ্ছে এই দুটো পথের লুপ টাইম আসলে। তো তুমি ম্যাথ করার সময় একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। তো নেগেটিভটা হচ্ছে ওই ভিন্ন পথের সময়। যেমন দেখো এইখানে, এখানে তুমি কি করছো, এখান থেকে এখানে আসার সময়টা বের করছো, তো এই সময়টা আসছে কত? 4.66 পজিটিভ, ঠিকই আছে। তাহলে আর একটা যে নেগেটিভ আসলো, ওটা কি মিন করে? এই নেগেটিভ সময়টা এটা কি মিন করে? এটা মিন করে ওই বেগে যদি উপরে ছোড়া হইতো তাহলে নিচে আসতে যে সময়, সেইটা মিন করে হচ্ছে 8.74। বুঝতে পারছি? দিস ইজ লুপ টাইম, দ্যাট ইজ লুপ টাইম। লুপ টাইম মানে একটা পূর্ণ লুপের টাইম। দেখো একটা পূর্ণ লুপ, পূর্ণ লুপ কেমনে? এই যে ভবনের উপর থেকে নিক্ষেপ করবা, এই এই যে এখান থেকে উপরে নিক্ষেপ করলা, এসে নিচে পড়লো, বলো তো লুপ কমপ্লিট হইলো? না, এইটুকু ফাঁকা আছে না, মানে এই যে মানে আকাশি দাগ দিয়ে ঘিরতে এইটুকু ফাঁকা আছে না, এখান থেকে এইখানে আসলো, এই তাহলে ফাঁকা আছে কোনটুকু? এইটুকু ফাঁকা আছে। তাহলে ডিরেক্ট নিচে নিক্ষেপ করলে এইখানে আসতো, তাহলে দেখো এই যে একটা লুপ হয়ে গেল। তাহলে এই লুপের একটা টাইম টি1 আর লুপের অন্য একটা টাইম টি2।
তো আমরা হিসাব করলে একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে, এই হচ্ছে কাহিনী। তাহলে আজকে কি এখানে শেষ করব নাকি আরো ম্যাথ করব বলো? আজকে কি এখানে শেষ করব নাকি আরো ম্যাথ করব বলো? আরো করব? আরো করব? এরা বলতেছে আরো করতে। অলরেডি 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। কি আরামে পড়াইতে পারতেছি এখন, দেখো নেটের আর ডিস্টার্ব দিচ্ছে না। আজকে কি নেটের কোনো ডিস্টার্ব দিছে বলো? না না না, বাহ কি মজা। দেখো তো এরকম যদি নেটে নেটে যদি এরকম হয় তাহলে কত পড়ায় সুন্দর মজা লাগে। নেট এরকম স্মুথ হইলে কত সুন্দর পড়ায় মজা লাগে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, তোমরা ম্যাথগুলো একটু বাসায় করো, তো দেন আমরা পরের দিন আরো অনেকগুলো ম্যাথ করব। তাহলে আজকে অনেকক্ষণ পড়ে ফেলছি, তো এখন খাওয়া দাওয়া করে ঘুম দাও। আচ্ছা, বুঝতে পারতেছো তো পড়া নাকি? নাকি খালি দেখেই যাইতেছো, বুঝতেছো না? ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আর ভিডিও টিডিও পাইরেসি করিও না, ভিডিও টিডিও পাইরেসি করিও না। অনেকে কিন্তু পাইরেসি করে, পাইরেসি করা কিন্তু ভালো না। হ্যাঁ অনেকেই করে, তুমি করবা না, তুমি অনেস্ট থাকবা, সৎ থাকবা, অনেকের মতো তুমি হবা না। তাহলে টাটা, বাই বাই, ভালো থাকো। হুম 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 হুম।